এই কেমন অনুভূতি হচ্ছে আমার। স্যারের প্রতিটা কাজে আমি কেন ইউসুফ ভাইকে অনুভব করছি। সে তো নেই, সে তো বিদেশে থাকাকালীন কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে কেন এখন খুব কষ্ট লাগছে। না, এই লোকের ধারে কাছে যাওয়া যাবে না, দূরে থাকতে হবে। ঘড়িতে 12টা বাজতে 1 মিনিট বাকি। বারান্দায় দাঁড়িয়ে আছি। সামনের টেবিলে একটি ছোট কাপ কেক, তার উপর ছোট্ট একটি মোম। ঘড়িতে 12টা বাজতেই ঢং ঢং করে ঘন্টা বাজতে লাগলো। আমি আকাশের দিকে তাকিয়ে বলে উঠলাম, হ্যাপি বার্থডে ইউসুফ ভাইয়া। আজ ইউসুফ ভাইয়ার বার্থডে। সামনের মোমটি ফু দিয়ে নিভিয়ে দিলাম, কেকও কাটলাম। তারপর আমার সামনে থাকে ইউসুফ ভাইয়ার হাস্যোজ্জ্বল ছবিটির দিকে এক টুকরো কেক রেখে উঠে গেলাম। আবার বারান্দার কোণা ঘেঁষে দাঁড়িয়ে গেলাম। কি আশ্চর্য, 14টা বছরে একটি বারও আমার গিফট মিস যায়নি, তিনি পাঠিয়ে দিতেন। আর এই 7 বছরে আপনার প্রতিটা বার্থডেতে এইভাবেই সেলিব্রেট করি, গিফটও রাখি। কিন্তু কেন তা জানা নেই। আপনি সেদিন চলে যাবার আগে যখন আপনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলেন, যদি জানতাম সেটাই আপনার সাথে আমার শেষ দেখা, শেষ স্পর্শ, শেষ জড়িয়ে ধরা, তাহলে কখনো ছাড়তাম না আপনাকে, কখনো না। শক্ত করে ধরে রাখতাম, খুব শক্ত করে বুকের ভেতর আগলে রাখতাম। যেদিন জিজ্ঞাসা করেছিলেন মিস করবো কিনা, সত্যি ভাইয়া খুব মিস করছি, খুব। প্লিজ ভাইয়া ফিরে আসেন। মনের ভেতরটা যে হাহাকার করে আপনার জন্য, খুব। বলতে বলতে ডুকরে উঠলাম, কান্না করছি, চিৎকার করে কাঁদছি, আর বলেই যাচ্ছি, প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ একবার আসুন ভাইয়া, আপনার বাবুই পাখির জন্য আসুন। খুব ইচ্ছে আর একটি বার আপনার মুখ থেকে শোনার, আমার বাবুই পাখি, একটি বার আপনার বুকে মাথা গোছার, প্লিজ। আমার কান্নার শব্দে টিনা দৌড়ে আসে। কুহু, কি হয়েছে? কুহু, এদিকে তাকা বোন, তুই কাঁদছিস কেন? বল আমাকে। আমি এবার হাউমাউ করে কেঁদে দিলাম, টিনাকে জড়িয়ে ধরে। টিনা কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, জান, বল কি হয়েছে? আমি কান্না থামিয়ে চুপ করে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, আজ ইউসুফ ভাইয়ের বার্থডে টিনা। তারপর টিনা বলল, সে তো ভালো কথা, চল আমরা সেলিব্রেট করি। তুই যদি কাঁদিস তাহলে ভাইয়া যেখানেই আছে তার ঠিকই কষ্ট হচ্ছে। তুই এভাবে কাঁদিস না, আয় আমার সাথে। টিনা আমাকে ঘরে নিয়ে তার কোলে আমার মাথা রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, তুই জানিস ভাইয়া তোকে কত লাভ করে? তুই তার জন্য এভাবে কাঁদিস তাহলে তার আত্মা তো কষ্ট পাবে। আমি যে পারি না তার রেখে যাও স্মৃতি ভুলতে। এই দিনটাতে আমার বুকটা চিড়ে যায়, বারবার মনে পড়ে যায় তার সেই হাসি মুখ, সেই আহ্লাদের বাবুই পাখি ডাক। জানিস, খুব মনে চায় ভাইয়া আর একটি বার ডাকতো বাবুই পাখি বলে, আর একটা বার তার বুকে জড়িয়ে নিত। টিনার কষ্ট লাগছে খুব, চোখ দিয়ে যে তারও পানি গড়িয়ে গেল। সে বলল, কুহু, এভাবে ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। একদিন এমন কেউ আসবে যে সত্যি তোর দুঃখগুলো ভুলিয়ে তার রঙে রাঙিয়ে দেবে। আমি টিনার কথাই কিছু বললাম, শুধু চোখ বুঝেই রইলাম। কারণ মানুষ যতই সান্ত্বনা দিক বা বলুক, আমাদের দুঃখ তারা উপলব্ধি করে সেটা ভুল। কারণ যারা এই পরিস্থিতিতে পড়ে শুধু তারাই বোঝে এটা কতটা যন্ত্রণাদায়ক, যেখানে চাইলেও ভোলা যায় না কিছু। মধ্যরাতে সেই একই রকম গরম নিঃশ্বাস অনুভব করছি। এবার আর চোখ খুলতে ইচ্ছে করছে না আমার। মনে হচ্ছে চোখ খুললেই সে যদি হারিয়ে যায়। চোখ বুঝেই সেই ছায়াটিকে জড়িয়ে ধরে মুখ দিয়ে বের হয়ে আসে, ইউসুফ ভাইয়া, ইউসুফ ভাইয়া, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি সত্যি আপনাকে ছাড়া অচল হয়ে যাচ্ছি। আমি যে আবার চাই আপনার মুখ থেকে বাবুই পাখি ডাক শুনতে। আপনি কেন বোঝেন না? কেন চোখ খোলার পর হারিয়ে যান? তখন বুঝতে পারলাম সেই ব্যক্তিটি আমার মাথার চুল বিলি কেটে দিচ্ছে। আমি যেন সেটা অনুভব করে হারিয়ে যাচ্ছি গভীর অতলে। সেই ব্যক্তিটি আমার চোখের জল মুছে দিল আর আদর করে চোখ জোড়ায় চুমু খেলো। আর কিছুক্ষণ পর হারিয়ে গেল সেই স্পর্শ, সেই অনুভূতি, সেই নিঃশ্বাস। একসময় সব শান্ত হয়ে গেল। আমি হুড়মুড় করে উঠে বসি।
খাট থেকে নেমে সারা ঘর খুঁজতে থাকি, না সে নেই। খাট ঘেঁষে মাটিতে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগি। এক পর্যায়ে চোখের পানি মুছে দিই। বারান্দায় দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। তখন ইউসুফ ভাই আমার বার্থডেতে একটি গান গেয়েছিল, যা আমি সেভ করেছিলাম। তা ফোনে প্লে করে ইয়ারফোন কানে গুঁজে পাশের ডিভানে বসে চোখ বন্ধ করে তার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকি। तेरे जाने का गम और नाने का गम, फिर जमाने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। इरादे फिर से जाने के तुम ही यहाँ नहीं लाना। मेरे दहलीज से होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है, बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। ঘুম ভাঙতেই অনেক লেট হয়ে গেছে। আজ 11টা বাজে। অফিস থেকে আজ ছুটি নিয়েছি। বিছানার সাইড থেকে ফোনটা হাতে নিলাম। ফোনটা অফ, হয়তো চার্জ শেষ। ফোনটি খুলে চার্জে দিলাম। তখনই টুং করে মেসেজ বেজে হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে মেসেজ এসছে। মেসেজে, আসসালামু আলাইকুম, কেমন আছো জান? ঘুম কেমন হলো? আমি মেসেজ দেখে যেন আকাশ থেকে পড়লাম। এই কোন মন মানুষ আল্লাহ মালুম। হায়, তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে মেসেজ দিয়ে আমাকে দিয়ে ফেলেছে। তাই আমি লিখে দিলাম রং নাম্বার। ওপাশ থেকে সাথে সাথে মেসেজ আসলো। নো, রাইট নাম্বার। আমি মেসেজ দেখে অবাক। বেটা বলে কি? আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি? হয়তো, আবার নয়তো। এটা কেমন কথা? নর্মাল কথা। তখন মাথায় আসলো ব্যক্তিটি স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ। তাই সাথে সাথে জিজ্ঞাসা করলাম, ইউ মেল না ফিমেল? ওপাশ থেকে আসলো কতগুলো। হাসছেন কেন? তুমি না আসলেই পাগল কুহু। মেসেজটি দেখে অবাক। এখন আমি কনফার্ম ব্যক্তিটি আমাকে চেনেন। আমি বললাম, আপনি কে? ওপাশ থেকে কোনো মেসেজ নেই। তাই কল দিলাম। রিং হচ্ছে, ধরছে না কেউ। কিছুক্ষণ পর কল কেটে দেয় আর একটা মেসেজ আসে, ইয়োর সাইকো লাভার। আমি কিছুক্ষণ থ মেরে বসে রইলাম। তারপর আবার কল করলাম, নাম্বার বন্ধ। পরে ভাবলাম হয়তো কেউ মজা করছে, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। বের হওয়ার সময় একটি টাওয়াল পেঁচিয়ে বের হলাম। তারপর কেবিনেট থেকে একটি ফুল হোয়াইট ড্রেস বের করলাম, বিছানায় রেখে অন্য টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলাম। তখনই আরেকটা মেসেজ আসলো। চেক করলাম সেই আননোন নাম্বার। মেসেজ ওপেন করতেই আমি বিস্ময় শেষ চূড়ায়। ইউর লুকিং সো ক্রেজি। মানে? সত্যি তোমাকে না অনেক কিউট লাগছে। কি বলতে চাইছেন আপনি? ওইটাই, ওই যে বিনা কাপড়ে শুধু একটা তাওয়ালে তোমাকে অনেক ক্রেজি লাগছে কিন্তু। আমি মেসেজটি পড়ে থ হয়ে গেলাম। চোখ বড় বড় করে মেসেজটি দেখছি। সাথে সাথে কাপড় নিয়ে ওয়াশরুমে দৌড় লাগাই। পুরো ঘর খোঁজা শেষ, কোথাও তো হিডেন ক্যামেরা পেলাম না। তাহলে কিভাবে পৌঁছে এসব এই লোক? তখন আবার মেসেজ আসলো, খোঁজা শেষ? মানে? এই যে সিসি ক্যামেরা খুঁজলে পেলে? মানে আপনি আমার রুমে ক্যামেরা লাগিয়েছেন? হয়তো বা, আবার নাও। কি বলতে চাইছেন? কিছু না, তোমাকে হোয়াইট ড্রেসে খুব মায়াবী লাগছিল।
কে আপনি ভাই? এটার কোনো মানে হয়? আপনি জানেন এর জন্য আমি কেস করতে পারি? জানি তো, বাট তুমি জানো না। আমার নামে কেস করার জন্য আমার নাম জানতে হবে। সত্যি তো, এর নাম তো জানি না আমি। আমি নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আমি আর মেসেজের রিপ্লাই করলাম না, ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম। নিচে এসে দাঁড়াতেই একটি লোক এগিয়ে আসে আমার কাছে আর বলতে লাগে, হাই রিয়ান, তো আপনি আমাকে চিনতে পারেননি? না তো। এটা আমাদের বাসা। ও, বাড়িওয়ালা আপনি? জি, এতদিন দেশের বাইরে ছিলাম পড়াশোনার জন্য। কাল রাতেই ফিরেছি। আর আপনাকে কাল ব্যালকনিতে দেখি। আপনি মেবি কাঁদছিলেন। লোকটি গায়ে পড়া বোঝা যাচ্ছে। এমন মানুষ দু চোখে দেখতে পাই না আমি, কিন্তু এদের সাথে হ্যান্ডেল কিভাবে করা লাগে জানা আছে। তাই বললাম, ও তাহলে আপনি সেই আনোয়ার নানা ভাইয়ের ছেলে, বিহান মামা। ভালোই হলো চলে এসছেন। নানা ভাই অনেক বলতো আপনার কথা। লোকটা মুখ কাছুমাছু করে বলতে লাগে। জি আচ্ছা, তাহলে আসি। খুব মজা লাগছিল লোকটির কাছে। হাসতে হাসতে জান শেষ, তখনই ফোন টুম করে বেজে ওঠে। এত কি কথা ছেলেদের সাথে তোমার? আমার ইচ্ছে, আপনার কি? আমার কি না? হ্যাঁ, আরেকদিন দেখলে হাত পা ভেঙে দেবো। যা ইচ্ছে করেন গা, আমি ভয় পাই না আপনাকে, বুঝলেন? সেদিন অনাশ্রমে যাই, সবাইকে নিয়ে দুপুরে লাঞ্চ করে তাদের সাথে সারাটা দিন কেটে যায় আমার। পরের দিন সকালে রেডি হয়ে চলে আসি অফিসে। আজ অফিসে কিছু ক্লায়েন্ট আসছে বাইরে থেকে। আমি তাদের আপ্যায়নে ব্যস্ত। তাদের দিকে ড্রিঙ্ক দেওয়ার সময় নিশাদ নামের একটি লোক আমার হাত ধরে বলতে লাগে, ম্যাম আপনি বসুন, আমরা করে নিব। আমি লোকটির থেকে হাত ছাড়িয়ে বলতে লাগি, না না সমস্যা নেই, আপনারা বসুন। তখনই লীনা এসে বলতে লাগে, কুহু বারিশ স্যার তোমাকে ডাকছেন। আসছি বলে চলে গেলাম তার রুমে। গিয়ে দেখি স্যার তার সিটে বসে চোখ বন্ধ করে আর হাতে ওয়েট পেপার ঘোরাচ্ছেন। কপালের রগ দুটো ফোলা। মে আই কাম ইন স্যার? স্যার তার দু আঙুল দিয়ে ইশারা করলেন ভেতরে আসার জন্য। আমি ভেতরে ঢুকতেই অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে গেল। এমন হওয়াতে কিছুটা হকচকিয়ে যাই আমি। স্যার ততক্ষণে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগেন, কেমন আছেন মিস কুহু? স্যার এমন কথায় কেমন আশ্চর্য লেগেছে আমি। এখন বিকেল হতে চলল। সকাল থেকে 200 বারের মতো তার সাথে দেখা, কই একবারও তো জিজ্ঞেস করলে না কেন আছি। এখন কেন জিজ্ঞেস করছেন আমাকে কেমন আছি? অদ্ভুত। আমি তার দিকে ভ্রু কুচকে বললাম, স্যার আরে ওকে? স্যার মুচকে হেসে বললেন, এতক্ষণ ছিলাম মিস, বাট এখন নেই। মানে? স্যার হাসলো। স্যারের হাসিটা কেমন রহস্য লাগছে। স্যার বললেন, মিস কুহু, যদি আপনার সবচাইতে প্রিয় জিনিসে কেউ হাত দেয় তাহলে আপনি কি করবেন বলুন তো? আমি তো তার হাত পুড়িয়ে ফেলবো। গুড মিস। এটা কেন জিজ্ঞেস করলেন স্যার? কিছু না মিস। মিস, আমার হাতগুলো খুব সুন্দর। আল্লাহ তাআলা নিশ্চয়ই হাতগুলো বানানোর জন্য এক্সট্রা টাইম নিয়েছেন। সো যাকে দেখে এই হাত ধরতে দিও না, ঠিক আছে? বলে বের হয়ে গেলেন তিনি রুম থেকে। আমি তার এমন কাজে অবাক আর বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। মিটিং চলছে, লীনা প্রেজেন্টেশন দেখাচ্ছে। বারিশ বসে, তার দুপাশে নিশা তার সাথী আর কুহু। নীলার প্রেজেন্টেশনে কোনো ভ্রুক্ষেপ নেই। বারিশের তার তীক্ষ্ণ দৃষ্টি নিশাতের দিকে। হঠাৎ করেই নিশাত চিৎকার করে ওঠে, সাথে সাথে সবাই দাঁড়িয়ে যায়। নিশাতের হাতে গরম কফি পড়ে যায়। সে হাত ধরে দাঁড়িয়ে চিৎকার করছে। আর বারিশ সবার অগোচরে হাসলো আর মুখে বলল, সরি মিস্টার নিশাত, আমি দেখিনি। হঠাৎ হাত লেগে কিভাবে? বারিশকে কিছু না বলতে দিয়ে নিশাত বলতে লাগে, ইটস ওকে স্যার, কিছু মনে করিনি আমি। বারিশ লীনাকে বলে, ওনাদের নিয়ে যান আর হাতে মেডিসিন লাগিয়ে দিন। লীনা চলে গেল। আমি অবাক হয়ে সবটা দেখলাম। আমি স্পষ্ট দেখেছি স্যার ইচ্ছে করে তার হাতে গরম কফি ফেলে দিয়েছে। এমন কেন করলেন? রুমে এখন আমি আর বারিশ স্যার। স্যার আমার দিকে ঘুরে কিছু ঝুঁকে বলতে গেলেন,
অবাক হওয়ার কিছুই নেই মিস। আপনি যেমন আপনার প্রিয় জিনিসে হাত দিলে তার হাতটা পুড়িয়ে ফেলতেন, ঠিক তেমনই উনি আমার জিনিসে হাত দিয়েছেন, তাই হাতটা পুড়িয়ে দিয়েছি। বলে চলে গেলেন। ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। ইদানিং স্যারকে কেমন জানি সাইকো সাইকো মনে হয়। সেদিন রাতে বাসায় আসতেই শুনি টিনা বলল বাড়িওয়ালা নানা ভাইয়ের ছেলের হাত কে জানি ভেঙে দিয়েছে। সে তখন নাকি পার্কিং লটে ছিল, আর হুড়মুড় করে কতগুলো লোক এসে মুখে কাপড় বেঁধে তার একটি হাতে ইচ্ছে মতো বাড়ি দিয়েছে। আমি শুনে থ মেরে রইলাম। তখন আসলো আবার মেসেজ, আমার জিনিসে নজর দিলে কাউকে আমি এত সহজে ছাড়ি না। আশা করি বুঝতে পেরেছো। ইয়ো সাইকো লাভার। এখন আমার ভয় লাগছে। যা মজা ভেবে উড়িয়ে দিয়েছি তা যে কতটা সিরিয়াস ছিল এখন বুঝছি। ভোরে হাঁটতে বের হয়েছি আমি আর টিনা। পেট ইদানিং মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে। টিনা তা দেখে অবশ্য বলল, তোর পেট দেখে এখন সেক্সি লাগে, আগে তো দেখাই যেত না। কি যাতা বলছিস তুই? সত্যি বলছি দোস্ত, বিয়ান আমাকে প্রায় বলে তোমার পেট একটু কমাও, নয়তো ছুতে মজা লাগে না। ছি, কি অসভ্য মার্কা কথাবার্তা বলছিস তোরা। ছির কি আছে, তুই যখন প্রেম করবি তখন কত কথা বলবি, তখন সেক্স কেমনে করে না করে, এমনকি বাচ্চা কাচ্চার প্ল্যানিং পর্যন্ত করবি। আর আমি একটু বললেই ছিচি করছিস। আর সে তুই তো, যে কিনা ইনার বিয়ের সময় খাটের নিচে থাকার প্ল্যানিং করেছিলি, আর এখন ছিচি করছিস। দেখ, তখন ছোট ছিলাম, মনের মাঝে সবকিছু জানার কৌতূহলই থাকে। আমারও ছিল। তো এখন কই গেল সেই কৌতূহল? দোস্ত, এখন বড় হয়েছি আর ছেলে মানুষই করা ছেড়ে দিয়েছে, বুঝলি? বুঝলাম, চল ওই দিকটায় যাই। হাঁটছি নদীর পাড় ধরে। টিনার রাউন্ড দিচ্ছে। কিছু দূর দেখলাম একটি বৃদ্ধ কেমন যেন করছে। আমি তার কাছে গেলাম। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, দাদু আপনি ঠিক আছেন? দাদু হাঁপাচ্ছেন, মনে হয় শ্বাসকষ্ট আছে তার। তিনি আমার হাতে একটি ঠিকানা দিলেন আর বললেন, আমাকে একটু ঠিকানায় পৌঁছে দিবে দাদু ভাই? আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনও টিনা এসে আমার পাশে দাঁড়িয়ে ঠিকানাটা দেখে বলল, দোস্ত এখান থেকে 10 মিনিটের রাস্তা, চল দিয়ে আসি। মনে হচ্ছে বেশি ভালো না তার অবস্থা। আমি হ্যাঁ বললাম। তারপর একটি সিএনজি ডেকে তাকে নিয়ে রওনা করলাম। সিএনজি এসে থামলো একটি বড় বাংলোর সামনে। দোতলা বাংলোর আশেপাশে সিকিউরিটি গার্ড। বাসার নেম প্লেট দেখে আমি এ তো বারিশ স্যারের কোম্পানির নাম। তাহলে কি এটা তার বাড়ি? বৃদ্ধাকে দেখে গার্ড ভেতরে ঢুকতে দিলেন। ভেতরে ঢুকেই একটি মাঝবয়সী মহিলা এসে হাজির। মহিলার গায়ে গ্রিন হোয়াইট কালারের একটি শাড়ি, হাতে দুটো চুড়ি, চুলগুলো খোপা করা। তিনি এসেই বলতে লাগেন, বাবা কি হয়েছে তোমার? সাথে সাথে একজন কাজের মেয়েকে ইনহেলার আনতে পাঠিয়ে দেই দাদুর ঘরে। ইনহেলার নেওয়ার পর কিছুটা শ্বাস নেন তিনি। মহিলাটি তখন বলতে লাগে, কতবার বলেছি তোমাকে একা বের হতে না, গাড়িটাও নিলে না, আজ কিছু হয়ে গেলে আমাদের কি হতো? দাদু বললেন, না রে মা, কিছু হবে না আমার। এখন এই বুড়োর শরীরে জোর আছে বুঝলি, এখনো কত মেয়ে প্রেম নিবেদন করে জানিস। ওনার কথা শুনে আমি আর টিনা হেসে দিই। মহিলাটা তখন বলে ওঠে, তুমি না বাবা, বয়স হয়েছে কিন্তু তোমার দুষ্টামি ছাড়ো না। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, আমি খেয়াল করিনি, তোমরা বসো। না আন্টি, যেতে হবে, অফিস আছে, পরে একদিন আসবো। আন্টি যেন শুনতে না নারাজ। নাস্তা না খাইয়ে ছাড়বে না তিনি। অগত তার কথা রাখতে হলো। মহিলাটি অনেক মিশুক, ভালোই লাগছে তার সাথে কথা বলে। তখনই বাহির থেকে কানে হেডফোন গুঁজে কেউ প্রবেশ করলো। তাকে দেখে আমি আর টিনা দাঁড়িয়ে গেলাম চমকে। লোকটি আর কেউ না, টিনার বয়ফ্রেন্ড। টিনাকে দেখে থতমত খেয়ে ফেললো। টিনাও তাই। রিয়ান তখন আমতা আমতা করে বলল, টিনা তুমি? টিনা বলল, তুমি এখানে? আন্টি বলল, একে অপরকে চিনিস নাকি? না মানে হ্যাঁ চিনি, ও আমার ফ্রেন্ড। আন্টি সন্দিহান চোখে বলল, এটা তোর হাঁটুর বয়সী মেয়ে, ও তোর ফ্রেন্ড?
রিহান মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগে। মা তুমি সব সময় শুধু আমাকে সন্দেহ করো। আন্টি বললেন। কাজগুলোই তেমন করো। তখন দাদু বলল, নানু ভাই, এরা আজ তোর নানুর জান বাঁচিয়েছে বুঝলি। আতঙ্কের সুরে বলল রিয়ান। বাবা আজও একা বের হয়ে গেছিল। দাদু বলল, আজ না গেলে এত সুন্দর দুটো নাতনি পেতাম না। কথার মাঝেই গাড়ি এসে থামলো বাইরে। আন্টি তখন বলতে লাগলেন, ওই চলে এসেছে আমার ছেলে, এখন তোমার ক্লাস নেবে, বাবা দেখে নিও। দাদু বলল। আমি তোর ওই উটকে ভয় পাই না বুঝলি। তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, বলে সব কটা গার্ডকে এনে ঝাড়ি দিতে লাগলো। এক পর্যায়ে পেছন থেকে বন্দুক বের করে সবার দিকে তাক করে বলতে লাগলেন, আমি আর টিনা এসব দেখে অবাক। নাস্তার টেবিলে বসে নাস্তা করছি সবাই। একটা জিনিস আমি অনেক অবাক হচ্ছি, স্যার এমন ভাব করছেন যেন আমাকে চেনেন না, যেন আমি বলতে কোনো মানুষ এখানে নেই। তাই আমিও ইগনোর করলাম তাকে। অফিসে আমার কেবিনে বসে কাজ করছিলাম, তখন ল্যান্ডলাইনে কল আসে। হ্যালো, আমার কেবিনে আসুন। গেলাম বারিশ স্যারের কেবিনে। তিনি বললেন, মিস, আমার দাদুর হেল্প করেছেন, তার জন্য মন থেকে অনেক অনেক শুকরিয়া আপনাকে। দাদু আমার জান, ওনার কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা একজন পথচারী হিসেবে আমার কর্তব্য স্যার, বলে হাত সারিয়ে নিলাম। কারণ উনি যতবার আমার হাত ধরেন ততবার আমার শরীরে আলাদা শিহরণ দিয়ে ওঠে। স্যার আসি তাহলে, বারিশ বলল। আমার কথা শেষ হয়নি মিস, আমাদের আজ রাতে কক্সবাজার যেতে হবে, মিটিং আছে। আপনি এখন বাসায় চলে যান, আমি এসে পিক করে নেবো আপনাকে। ওকে স্যার। এই প্রথম কোনো ছেলের সাথে একা বের হব ভাবতেই কেমন ভয় ভয় করছে। বাসায় গিয়ে রেডি হয়ে নিলাম। রাত 8টায় স্যার এলেন, আমিও নিচে নেমে গেলাম। গাড়িতে স্যার ড্রাইভিং সিটে বসে, তার পাশে খালি, তাই পাশেই বসলাম। স্যার হয়তো নিজে ড্রাইভ করেই যাবেন, কিন্তু তাই বলে রাতের বেলা কেন বুঝলাম না। অনেকক্ষণ যাবৎ স্যার ড্রাইভ করছেন ভাবলেশীনভাবে। তাকে দেখে মনে হচ্ছে উনি ছাড়া এই গাড়িতে কেউ নেই। কি আশ্চর্য! তাই আমিও বাইরের দিকে তাকিয়ে রইলাম। আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। মাঝে আমি এক ঘুম দিয়ে উঠে পড়েছি। রাতে তখন বাজে 12টা। কিছু কিছু দোকানপাট খোলা, তো কিছু কিছু দোকানপাট বন্ধ করে ফেলেছে। হঠাৎ একটি দোকানের নেম প্লেটে চোখ যায়, যেখানে লেখা সিলেট। আমি এটা দেখে অবাক। যাওয়ার কথা কক্সবাজার, স্যার নিয়ে এলেন সিলেট। স্যার প্ল্যান কি? স্যারকে আমাকে মেরে ফেলতে এনেছেন নাকি বেঁচে দিতে? স্যার কি কোনো কুমতলব আছে? ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি থেমে যায়, সাথে সাথে শুকনো ঢোক দিলাম। স্যার, আমরা সিলেট কেন? আমরা না কক্সবাজার যাব। কিন্তু স্যার কিছু বললেন না, আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলেন শুধু। তারপর তার হাত দিয়ে সামনের চুলগুলো সরিয়ে বলে ওঠেন, সারপ্রাইজ বেবি। বলে আমার কানের পেছনে কি করলেন, সাথে সাথে জ্ঞান হারাই আমি। আর কিছু মনে নেই আমার। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করি আমি কই আছি। বিছানা থেকে ওঠার ট্রাই করি আমি, কিন্তু পারছি না। আমার দুহাত খাটের দুপাশে হ্যান্ডকাপ লাগানো, সাথে 2 পায়ও। এসব কি হচ্ছে আমার সাথে? আর একই হাল আমার। আমি হাত খোলার ট্রাই করছি, কিন্তু পারছি না। শুধু মুচড়ামুচড়ি করছি আর চিৎকার করছি, প্লিজ হেল্প মি। কিন্তু কোনো সারা শব্দ নেই। তাহলে কি আমি সত্যি আর স্যারকে, তাহলে কি সত্যি স্যার আমাকে বেঁচে দিলেন? এবার জোরে জোরে কাঁদতে লাগলাম। আর যদি ইউসুফ ভাইয়া থাকতো, কখনো আমাকে এ হালে পড়তে দিত না। তখনই খট করে দরজাটা খুলে গেল। আমি তাকিয়ে দেখি আপনি। লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বসে আছি বাথরুমের হাই কমোটের ওপর, মুখ চেপে কাঁদছি। কিছু মুহূর্তে পাল্টে গেল আমার জীবন। না চাইতেও হয়ে গেলাম মিসেস বারিশ রেহমান। কি করার ছিল আমার? কিছুই না। হাত পা বেঁধে দিয়েছিল বারিশ নামের নরপিশাচ। কেন এমন করলো আমার সাথে? কিছু বুঝতে পারছি না।
মুখ চেপে কেঁদে চলেছি আমি। আর যাই হোক, জোর জবরদস্তি করে বিয়ে করা গেলেও সম্পর্ক করা যায় না, মন থেকে মানানো যায় না। হায় আল্লাহ, এখন কি করব আমি? পথ দেখো আমায়, কিভাবে পালাবো এই হিংস্র মানুষটি থেকে? হ্যাঁ হ্যাঁ, হিংস্র সে। তার এই ভালো মানুষ রূপীর পেছনে যে এমন এক পশুত্ব আছে জানা ছিল না আমার। তখনই খটখট করে ওয়াশরুমের দরজায় শব্দ হলো। মিসেস বারিশ, ওপেন দ্য ডোর। আই সেড ওপেন দ্য ডোর। আমি ভয়ে উঠে দাঁড়িয়ে দেয়ালের সাথে লেগে গেলাম। বারবার তখনকার সেই হিংস্র রূপটা মনে পড়ে যাচ্ছে। কুহু, আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। এর মাঝে তুমি যদি না বের হও, তোমার ফ্যামিলির জন্য আই থিঙ্ক বেশি একটা ভালো হবে না এটা। বারিশের কথায় দৌড়ে দরজা খুলে বের হয়ে আসি। এই লোকের ভরসা নেই, যদি সত্যি কিছু করে দেয়। আমি বের হয়ে বললাম, প্লিজ তাদের কিছু করবেন না, আপনি যা বলবেন তাই হবে। বারিশ বাঁকা হেসে বলল, ওকে, দেন খাটের ওপর গিয়ে বউয়ের মতো ঘোমটা দিয়ে বসে পড়ো। গো। আমি অসহায়ের মতো তার দিকে চেয়ে রইলাম। সে আবার ধমক ছাড়লো। আমি দৌড়ে খাটের মাঝে ঘোমটা টেনে বসে পড়লাম। বুকটা ধুক 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 করছে খুব। ভয়ে বারবার লোম খাড়া হয়ে যাচ্ছে। বারিশ এবার আমার পাশে বসলো, তারপর ঘোমটা উঠিয়ে থুতনির নিচে এক আঙুল দিয়ে উঁচু করলো আর বলল, মাশাআল্লাহ, আমার পিসি বউটাকে সত্যি সত্যি এখন বউ লাগছে। এখন মন চাইছে এখনই খেয়ে ফেলি। কি বউ, খাওয়া শুরু করি? আমি রাগে দুঃখে চুপ করে চোখে জল বিসর্জন দিতে লাগলাম। মেয়েরা এই জিনিসটাই পারে, কারণে অকারণে চোখের জল ফেলতে। বারিশ আমাকে অনেকক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকলো। তারপর আমার গালে তার ঠোঁট ছোঁয়ালো আলতো করে, তারপর অন্য গালে, তারপর নেমে এলো আমার গলায়। সেখানে গাঢ়ভাবে চুম খেতে লাগলো। তার স্পর্শে কেঁপে উঠছে, মনের মাঝে শরীরে আলাদা শিহরণ দিয়ে উঠছে। আমি খাটের চাদরে খামচে ধরে আছি। শ্বাস নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যাচ্ছে আমার। কিছুক্ষণ পর বারিশ গলা ছেড়ে আমার কাঁধ থেকে ব্লাউজের হাতা নামিয়ে সেখানেও চুমু খেলো কিছুক্ষণ, তারপর কুটুস করে কামড় বসিয়ে দিল। আমি আহ করে চিৎকার করে উঠলাম। সাথে সাথে বারিশ দাঁত কেলিয়ে বলল, নতুন বউয়ের গায়ে লাভ বাইরের চিহ্ন না থাকলে সেই বা কেমন বউ? মানুষ বুঝবে কেন যে আমি তোমাকে আদর করেছি, তাই লাভ বাইর দিচ্ছি। আমি তার কথা শুনে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইলাম। ব্যাটা বলে কি এসব? তখনই বারিশ আমাকে শুয়ে দেয়, আমার দিকে উবু হয়ে ঝুঁকে শাড়ির আঁচলে হাত দেয়। এবার আমি মিনতি সুরে বলতে লাগি, প্লিজ স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না। বারিশ আমার গালে স্লাইড করতে লাগে আর বললে, চিন্তা করছো কেন মিসেস বারিশ? তোমার সর্বনাশ তোমার বড়টাই তো করছে, এটার অধিকার আছে আমার। সোজাভাবে দিলে ভালো, নয়তো রেপিস্ট হতে আমার আপত্তি নেই। এর জন্য কিন্তু কেসও হবে না। বলে আমার শাড়ির আঁচল সরিয়ে দিল। কিছুক্ষণ ওভাবেই চেয়ে রইল। আমি লজ্জায় আমার মুখ ঢেকে ফেলি। সে তার দুহাত দিয়ে আমার মুখ থেকে দুহাত সরিয়ে দেয় আর বলতে লাগে, লজ্জা পাচ্ছ কেন? পর তো কেউ দেখছে না তোমাকে, দেখছে তো তোমার বর। আদারওয়াইজ হক আছে আমার তোমার উপরে, তোমার শরীরের উপরে। আমি এবার ডুকরে উঠলাম। তাতে যেন তার ভ্রুক্ষেপ নেই। তিনি আমার বুকে মুখ গুজলেন আর লাভ বাইট দিতে লাগলেন। আমি প্রতিবার মুচড়ামুচড়ি করছি তাকে সরাবার জন্য, কিন্তু পারছি না। শারদ চেপে ধরছে। তার প্রতিটা কামড়ে ব্যথায় আহ শব্দ বেরিয়ে আসছে মুখ থেকে। আমি আর সইতে পারছি না এমন অত্যাচার। সত্যি কি বিয়ে নামক সম্পর্ক সব অধিকার পেয়ে যায়? মনে অনুভূতি বলতে কিছুই নেই, আমার চাওয়া পাওয়া বলতে কিছুই নেই। এটা কেমন বিয়ে? কিছুক্ষণ পর টের পেলাম আমার বুকে বারিশের ভারী নিঃশ্বাস পড়ছে। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, শান্তির ঘুম। কিন্তু আমার যে দু চোখে ঘুম নেই। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। মনে পড়লো তখনের কথা। আপনি? আমি কুহু। স্যার, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? বারিশ যেন আমার কথা কানে নিলেন না, ডিরেক্ট বললেন, কিছুক্ষণের মাঝে আমাদের বিয়ে কুহু। গেট রেডি ফর মিসেস বারিশ রহমান। বারিশের কথায় আমি চোখ বড় বড় করে বললাম, কি যাতা বলছেন আপনি? ছাড়ুন, আমি বাসায় যাব, এখানে আর এক মুহূর্ত না। তুমি যেতে পারবে না কুহু। যেখানে এখন তুমি আছো, এখান থেকে তুমি আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না। কি করব, কি বলবো এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না। তার কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। আমি বললাম, স্যার এমন কেন করছেন? কি করেছি আমি?
হুট করেই স্যার আমার কাছে এসে ওড়নাটা টান মেরে ফেলে দিয়ে আমার গলার কাছে কিছুটা জামা নামিয়ে চুমু দিলেন আর সেই জায়গায় ঘ্রাণ নিতে লাগলেন। তার এমন কাজে কেঁপে উঠলাম আমি। সাথে সাথে স্যার বলে উঠলেন, প্রথম দিন তোমাকে দেখেছিলাম, ওয়াশরুমে নীল পরি লাগছিল তোমাকে। প্রথম দেখাতে লাভ করে ফেলেছি, আর তাই সেই দিন কন্ট্রোললেস হয়ে তোমাকে স্পর্শ করে বসি। তারপর থেকে লোক লাগাই তোমার পিছনে, আর ভাগ্যবশত তুমি আমার বিয়ে, যার জন্য তোমাকে পাওয়া সহজ হয়ে যায় আমার। বারিশের কথায় আমি হতভম্ব হয়ে যাই। কি বলছেন তিনি এসব? আমি নিজেকে সামলে বললাম, আমি বিয়ে করব না। স্যারের খট করে রাগ উঠে গেল, কপালের রগগুলো দাঁড়িয়ে গেল, সাথে সাথে তার চোখগুলো জ্বলন্ত শিখার নেয়। তিনি আবার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তুই করবি না, তোর ঘাড় করবে। ভালোই ভালো রাজি হয়ে যায়, আবার ভয়ানক রূপটা দেখতে বাধ্য করিস না। আমি তার এই অবস্থা দেখে আর ভয় পেয়ে যাই, আর কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি আপনাকে ভয় পাই না, যা ইচ্ছা করেন, আমি বিয়ে করব না। তিনি আমার কথায় রহস্যময় হাসি দিলেন আর বললেন, ওকে সেট। বলে সামনের দেয়ালে টিভি অন করে দিলেন। যা দেখে আমি অবাক। আমার ছোট ছোট পরিবার। তখন বারিশ আমার পেছনে এসে আমার গলায় চুমু দিয়ে কানের কাছে বলতে লাগে, কুহু মুনতাসিনের নতুন বিয়ে হয়েছে তাই না? অল্প বয়স, শুনেছি খুব ভালোবাসে তাকে। আচ্ছা, তার জামা যদি পরলোক গমন করে তাহলে কেমন হয়? আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে সে একটা স্মাইল হাসি দিয়ে বলে, না মানে যদি লাল শাড়ির বদলে সাদা শাড়ি আপন করতে হয়, কেমন হবে ব্যাপারটা? আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারপর আবার আমার মাথা ঘুরিয়ে টিভির স্ক্রিনের দিকে ফিরিয়ে বলল, আচ্ছা, তোমার রাহুল ভাইয়ের ওয়াইফ মা হতে চলেছে তাই না? আচ্ছা, পৃথিবীতে আসার আগেই বাপকে হারালে। আচ্ছা তাও ছাড়ো, তোমার মিরাজ মামা মেয়ে ওর তাই না? সে যদি আর না ফেরে। আচ্ছা সব বাদ দিলাম, যদি তোমাদের পুরো বাড়িতে বোম ফিট করে দিই তাহলে সবাই বুম। আমি আর সইতে পারলাম না। না, প্লিজ প্লিজ এমন করবেন না, আমি রাজি, সব করতে রাজি, যা আপনি বলবেন, বলে কাঁদতে লাগলাম। তখন তিনি আমার পাশে বসে কপালে চুমু খেয়ে বললেন, ওকে আমার লক্ষ্মীটি, তুমি যা বলো, বের হয়ে যায় সে। কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হয়ে যায়। নিজেকে আয়নায় খুঁটিয়ে দেখায় ব্যস্ত বারিশ। আজও চুলের নিচে কিছুটা কাটা দাগ রয়ে গেছে, যা গত 7 বছর আগেই ওই অ্যাক্সিডেন্টের চিহ্ন। অথচ কি আশ্চর্যের বিষয় যে ঘটনার কোনো কিছুই মনে নেই তার। না আছে 60টা বছর আগের কোনো কথা তার মনে নেই, যা মনে আছে সব যেন কেমন ধোঁয়াশা। যখনই 7 বছর আগের কথা মনে পড়ে, সাথে সাথে মাথা চেপে ধরে জ্ঞান হারায় বারিশ। কি হয়েছিল 7 বছর আগে কিছুই মনে করতে পারে না আর। তাই ডাক্তার তাকে বারণ করে দেয় মাথায় প্রেশার না দিতে। তাই আর কখনো তার অতীত সম্পর্কে ঘাটা হয়ে ওঠেনি। সে যখন সুস্থ হয়েছিল তখন শুধু তার দাদু বলেছিল, তুমি আমার নাতি। সে থেকেই তার পরিচয় এটাই, সে বারিশ রেহমান। কিন্তু তাতে যেন সে অসন্তুষ্ট, নিজের এই পরিচয় নিয়ে বরাবরই সন্দিহান। বারিশের যখন অ্যাক্সিডেন্টের কারণ জানতে চায় দাদুর কাছে, তিনি বলেছিলেন, তুমি ছিলে অন্ধকার জগতের রাজ্যের রাজা বা মাফিয়া, যার জন্য বিরোধী দলের লোকেরা তোমার মারার প্ল্যানিং করে, তোমার গাড়ির ব্রেক ফেল করিয়েছিল। সেই দিনের পর থেকেই সেই পথেই চলে যাচ্ছে। বারিশ এবার খাটের কাছে যায়, যেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে তার কুহু। কি মায়া এই বাচ্চা মেয়েটির মুখে। সেদিন একজনের সাথে দেখা করতে গিয়ে ছিল বারিশ রেস্টুরেন্টে, সেখানেই দেখেছিল প্রথম কুহুকে। সাথে সাথে বুকের বাম পাশটা ধুকবুক ধুকবুক করতে শুরু করে। কুহুর মায়াময় মুখখানা দেখে মনে হচ্ছিল তাকে জনম জনম ধরে চিনে সে। চেয়েছিল প্রতিটা মুহূর্ত। কুহুকে সেদিন ওয়াশরুমে দেখে নিজেকে হারিয়ে ফেলেছিল বারিশ। তাই না চাইতেও কুহুর খুব কাছে চলে যায় সে, ভালোবাসার পরশ এঁকে দেয় তার গলায়। সেদিনের পর থেকেই কুহুর সম্পর্কে খোঁজ করতে থাকে সে। সবকিছু তখন ধোঁয়াশা হয়ে ওঠে বারিশের কাছে, যখন সে জানতে পারে কুহুর পরিবারের কথা। কারণ কুহুর নিজেও সব সত্য থেকে অবগত নেই। বারিশ তখন জানতে পারে কুহুর বড় মামা তার সম্পত্তির লোভে পড়ে তার মা বাবাকে খুন করে ওকে এতিম করে দেয়।
যখন কুহুর এসব তার ছোট মাথা জানতে পারি তখন তাদেরও মেরে ফেলেন তিনি, এমনকি নিজের মাকেও। কিন্তু কুহুর ইউসুফ ভাইয়ের তেমন কোনো খবর নিতে পারেনি বারিশ। যতটুকু জেনেছে ইউসুফ কার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তার লাশটা আজও পাওয়া যায়নি। কুহুকেও তার মামা উৎপাত খুঁজত মারার জন্য, কারণ কুহুর 22 বছর পড়তেই কুহুর সব সম্পত্তি কুহু পেয়ে যাবে। আর এর আগে কুহুর বিয়ে হলে কুহুর বরের নামে হয়ে যাবে। কুহুর 22 বছর হতে আর 2 দিন বাকি। কুহুকে বাঁচানোটাই যেন বারিশের কাছে সর্বপ্রথম কাজ, কারণ মানুষেরা আর যাই করুক সত্যিকারের ভালোবাসাকে হারাতে চায় না। তাই তো সেদিন মিটিংয়ের বাহানায় এইখানে নিয়ে আসে আর জোর করে বিয়ে করে নেয়, কারণ বারিশ ভালো করেই জানে কুহুর মনে তার ইউসুফ ভাইয়েই বিচরণ করে, যেখানে সে চাইলেও নিজের জন্য জায়গা করতে পারবে না। তা বারিশ ভালো করে বুঝতে পেরেছে এই কয়েকদিনে, কারণ যতবার সে রাতের বেলায় কুহুর কাছে গিয়েছে বেচারা কুহু বারিশের ছোঁয়ায় ইউসুফ ভেবে টুকরে উঠে কেঁদেছে। শুধু প্রথমে রাগ লাগতো বারিশের কাছে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসার মানুষটির মুখে কখনোই অন্য কারো নাম শুনতে না পারে না কেউ। তখন মনে চায় পুরো দুনিয়াটা উল্টে পাল্টে দিতে। যখন জেনেছিল ইউসুফ নামের একটা লোক নিখোঁজ তখন বারিশ খুশি হয়েছিল খুব। আর কুহুর যখন ইউসুফ ভেবে আঁকড়ে ধরতো তার ঘুমের মাঝে, তখন বারিশের মনে হতো সব সুখ এনেই কুহুর বুকে। এই জায়গাটি এই একটি জায়গায় যেন এসে তাকে ইউসুফ হয়ে যেতে হয়। কুহুর ঘুমন্ত চেহারা দেখে এসব ভেবে ছোট্ট একটা শ্বাস ছাড়লো বারিশ। তখন চোখ গেল কুহুর পায়ের কাছে। কুহুর পায়ের কাপড় হাঁটু অব্দি উঠে গেছে। কুহুর পায়ে একটা লাল তিল, যা বারিশকে এই মুহূর্তে খুব বাজেভাবে মাতাল করে দিচ্ছে। শুকনো ঢোক গিল বারিশ। মনের অজান্তেই কুহুর পায়ের কাছে বসে পড়ে সে। বাম হাত দিয়ে স্লাইড করতেই সেখানে কেঁপে ওঠে খুব ঘুমের মাঝে। বারিশের এখন সব বুদ্ধি লোপ পাচ্ছে, মাথায় শুধু একটা কথাই বলে যাচ্ছে, কুহু তো তোর, কুহুর শব্দ তোর, কুহুর মন তোর, কুহুর প্রতিটা অঙ্গ তোর, এমনকি পায়ের সেই দিলটিও তোর, কারণ কুহু তোর অর্ধাঙ্গিনী। বারিশ তাই করলো। তার নরম গোলাপি ঠোঁট দ্বারা সুন্দর তিলটাতে চুমু খেতে লাগলো। প্রথমে ধীরে খেলো, তার গতির বেগ ধীরে ধীরে বাড়তে লাগলো। বারিশ এবার গভীর চুমু দিতে লাগলো। বারিশের কাছে মনে হচ্ছে সে নেশাগ্রস্ত। এই মুহূর্তে জ্যোতির তিলটিতে স্পর্শ করতে না পারলে তার জীবন ব্যর্থ। বারিশের মনে হচ্ছে এটি কোনো একটা সুস্বাদু খাবার। বালিশের চুমু এক সময় কামড়ে পরিণত হয়। ঘুমন্ত কুহু চিৎকার করে উঠে বসে আর তার পায়ের কাছে বারিশকে দেখে ঘাবড়ে যায় সে। তখন বারিশ পাগলের মতন চুমু কামড় দিয়ে যাচ্ছে। কুহুর এমন পরিস্থিতিতে কেঁপে উঠছে বারবার, মনের মাঝে আলাদা অনুভূতি দোলা দিচ্ছে। সহ্য করার ক্ষমতা যেন নেই। তার সাথে সাথে ঝটকা মেরে পা সরিয়ে কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, কি করছেন আপনি? ছাড়ুন। রুমের বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখে যাচ্ছি। কি সুন্দর মন কাড়া সৌন্দর্য চারপাশ, যেন কেউ সবুজ আবরণ দিয়ে ঢেকে দিয়েছে। বারিশের এই বাসাটা একটা পাহাড়ের মতো উঁচু জায়গায়, আবার তার আশেপাশে গোল করে বাউন্ডারি দেয়া, যার আশেপাশে 2-3 কিলোমিটারের মতো ঘর বাড়ি চোখে পড়ছে না আমার। চারদিক এতটাই রোমাঞ্চকর যে অন্য কোনো সময় হলে এখান থেকে যাবার কথা দুবার ভাবতাম না, কিন্তু এখন এই মুহূর্তে মাথায় ঘুরছে অন্য কিছু। উকিঝুঁকি দিয়ে যা বুঝলাম আশেপাশে গার্ডস নেই। কি আশ্চর্য! এখন আমি পালিয়ে গেলে বারিশ তো বুঝতেও পারবে না। ইয়াহু, যেই ভাবা সেই কাজ। ডানে বামে না তাকিয়ে দিলাম এক দৌড়। পাহাড়ের ওপর থেকে নিচে নামার আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলে আসলাম বাউন্ডারির কাছে। কি অদ্ভুত, বাউন্ডারি যে কেউ এপার থেকে ওপারে অনায়াসে যেতে পারবে। মনে মনে হেসে নিলাম কতক্ষণ। তারপর বাউন্ডারি টপকে ওপরে যাওয়ার সময় হঠাৎ করে হুইসেল বেজে উঠল, সাথে আমাকে কজন ঘিরে ফেলল। ভয়ে ঢোক গেলাম আমি। তখনই পেছন থেকে শুনতে পেলাম বারিশের কণ্ঠ, হাই হর্টি, সারপ্রাইজ কেমন লাগলো? আমি তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি ফেল। আমি তার কথায় অবাক হয়ে বললাম, পরীক্ষা?
কিসের পরীক্ষা? বারিশ বলল। বিশ্বাসের পরীক্ষা। মানে? মুচকি হাসলো বারিশ, তারপর কিছুটা এগিয়ে এসে সেই হাসি ঝুলিয়ে পড়ল। আমি জানতাম তুমি ফাঁকা বাসা পেয়ে পালাতে ট্রাই করবে, দেখো তুমি কিন্তু তাই করলে। আমি বারিশের কথায় আরো অবাক হলাম। তারপর বললাম, কেন করছেন এমন? বারিশ সেই মাতালময় হাসি নিয়ে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে তোমাকে জানাবো বলে। বলে জোরে হেসে দেয় সে। সোফায় বারিশের মুখোমুখি বসে আছি বললে ভুল হবে, এক প্রকার জোর করে বসিয়ে রেখেছেন মিস্টার বারিশ। এর কি চাই আমার কাছে আমি বুঝি না। তিনি ল্যাপটপে কি যেন করছেন আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছেন। তার চোখে চোখ পড়তেই আমি অন্যদিকে ফিরে তাকাচ্ছি। তিনি এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন আমার দিকে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তিনি দুটো ভ্রু কুঁচকে বলতে লাগেন, তুমি 2-3 দিন যাবত গোসল করো না, যাও ফ্রেশ হও আগে। আমি তার কথায় বিষম খেলাম। তিনি যা তা বলছেন। না তো। কিছুক্ষণ আগেও করেছি। ও হো, তাহলে থাকো, আমি করে আসি। আর হ্যাঁ, পালাবার ট্রাই করবে না, কেমন? লোকটা কি নাড়ছি না, পুরাই ইউসুফ ভাইয়ের ডুপ্লিকেট। এটা কেমন কথা? গোসল করেছি কিনা, এখন কি তাকে দেখে গোসল করতে হবে? যত সব। বসে বসে বোরিং লাগছে, তাই হাঁটতে হাঁটতে বাগানে গেলাম। পরিবেশটা সত্যিই খুব সুন্দর। চারপাশে কোনো কলরব নেই, শুধু পাখির কিচিরমিচির ডাক। আমি বাগানের পাশে এসে সুইমিং পুলের সামনে পা ভিজিয়ে বসে পড়লাম। ফোনটাও হাতে নেই, নয়তো প্রকৃতির সব কিছু ক্যাপচার করে নিতাম। হঠাৎ করেই কেউ পাশে এসে আমার গা ঘেঁষে বসে পড়ল। আমি হকচকিয়ে তার দিকে তাকাই। বারিশ। বোঝা উচিত ছিল আমার। মিসেস বারিশ, কি করছো? ডিম পাচ্ছি। তা কিভাবে সম্ভব? আমি ভ্রুকুচকে বললাম, মানে? তিনি আমার আরো পাশ ঘেঁষে বললেন, আমি তোমাকে তেমন ছুঁইনি, তাহলে ডিম কেমনে পারো? হাও। আমি বিরক্তির সুরে বললাম, জানতো এখান থেকে, বিরক্ত করবেন না আমায়। তা তো হচ্ছে না, আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বউ। তাকে বিরক্ত না করলে কাকে করব? উহ, ইস রে, ইসি রে। এমন করছেন কেন? এমন করছো কেন? পানিতে ফেলে দেবো কিন্তু। পানিতে ফেলে দেবো কিন্তু। আমি এবার চোখ রাঙিয়ে বললাম, জাহান নামে জান আপনি, বলে উঠে যেতে লাগলাম। তখনই তিনি খপ করে হাত ধরে তার কাছে নিয়ে এসে তার নেশাগ্রস্ত কণ্ঠে বলতে লাগে, তুমি সাথে থাকলে হাজারও যেতে রাজি আছি। আমি তার কথা আর এমন মাতাল চাহনি দেখে কেমন ঘোরে চলে যাচ্ছি। প্রতিবার বারিশ তার কথা দিয়ে যেন আমার চারপাশের ভালো লাগার এক অদৃশ্য দেয়াল গড়ে তুলে দেয়। না চাইতেও তার হাতে মরতে ইচ্ছা হয়। কি ভাবছি এসব? নিজের ভাবটা দূরে ঠেলে দিলাম। বারিশকে ধাক্কার সাথে সাথে পড়ে গেল সুইমিং পুলে। আমি তো ভয় পেয়ে গেছি। এখন যদি এর জন্য এই ব্যাটা কিছু করে বসে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগে, লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ। তারপর তিনি তার পরনের টি শার্ট খুলে ফেললেন। তার বডি দেখে আমি তখনই চোখ যায় তার বাহুতে। সেখানে লাল রঙের একটি জন্মের দাগ, 2 থেকে 3 ইঞ্চি জায়গা জুড়ে। তার এই দাগ দেখে আমি শকড। মুখ দিয়ে বেরিয়ে আসে আপনা আপনি, ইউসুফ ভাইয়া, ইউসুফ ভাইয়া। কারণ একটি মানুষের চোখ আর জন্মদাগ কখনো এক হতে পারে না। প্রথমে ডাউট থাকলেও এখন যেন ক্লিয়ার হচ্ছে। কিন্তু বারিশ কিভাবে ইউসুফ হবে? তার ফেস, আচ্ছা শুনেছি একই রকম মানুষ পৃথিবীতে 2 থেকে 3 জনের মতো থাকে। তাহলে কি আমি ভুল ভাবছি? কিন্তু মানুষের চেহারা না হয় মিল থাকে, কিন্তু জন্মদাগ, চোখ, এসবের মিল। এখন মনে পড়ে আমার সেদিনের কথা। ইউসুফ ভাইয়া একদিন আমাকে জড়িয়ে ধরেছিল। তখন তার কানের লতিতে একটি তিল দেখেছিলাম। সত্যি যদি উনি ইউসুফ ভাইয়া হয় তাহলে তার তিল থাকবে। আমি আর কিছু না ভেবে দৌড়ে পানিতে নেমে তাকে জড়িয়ে ধরলাম। বুঝতে পারলাম সে অবাক হয়েছে, কিন্তু তাতে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে জড়িয়ে ধরে কানের লতিতে চেক করতেই আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে লাগলো। তখন বারিশ আমাকে ধরতে যাবে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে দরজা ঘেঁষে কাঁদতে লাগি। মনের মাঝে এখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু বলার ভাষা পাচ্ছি না। বারিশ ঘুমিয়ে আছে, বেঘরে ঘুম যাকে বলে।
আমি তার মুখের কাছে হাত নিয়ে নাড়লাম, না, সারা শব্দ নেই। এবার তার দিকে ঝুঁকে আবারও ভালো করে তার কানের লতি চেক করলাম। রাইট, তিল আছে। তখনই বারিশ তাকালো। আমি তার এমন হুট করে তাকানোতে ভয় পেয়ে পিছিয়ে যেতেই ধুম করে নিচে পড়ে গেলাম। পড়ে যেতেই বারিশ উঠে বসে আর হাসতে হাসতে বলে, কুহু, আমি তোমারই বর, এত চুরি করে দেখার কি আছে? আসো, আমার পাশে বসে যত ইচ্ছে দেখে নাও, আমি মাইন্ড করবো না। বারিশের মাথায় রাগ লাগলো। আপনি না মরার মতো ঘুমিয়েছিলেন? বারিশ আমাকে টেনে তুলে তার কোলে বসে বলল। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিলাম। আমি উঠে যেতে বললাম। ও, সে আমাকে আবার টান দিয়ে তার কোলে বসিয়ে দুহাত দিয়ে কোমর চেপে আটকে দিলেন যেন আমি আর যেতে না পারি। তারপর আমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বললেন। কি হচ্ছিল? তার এভাবে আমাকে স্পর্শ করে আমি কেঁপে উঠছি বারবার। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এই কিছু না তো, কই কিছু না তো। মিথ্যা কেন বলছো? মিথ্যে কেন বলবো? তাহলে বলো। আমি কিছুক্ষণ চুপ রইলাম। সত্যিটা কি তাকে বলবো? সে কেমন রিয়েক্ট করবেন? আচ্ছা, উনি তো ইউসুফ, তাহলে আমার সাথে ঢং কেন করছেন? সে কি চায় না আমি তার জানি, নাকি সে বুঝে না আমি কতটা পাগল ইউসুফের জন্য? আপনি আমাকে মিথ্যে কেন বললেন? বারিশ ভ্রু কুচকে বলে। আমি কি মিথ্যা বললাম? আপনি আমার ইউসুফকে কেন লুকিয়ে রেখেছেন? আমি লুকিয়ে রেখেছি মানে কি বোঝাতে যাচ্ছ? আমি হাসলাম তার বরাবর দাঁড়িয়ে, তার মুখে দুহাত রেখে বললাম, এই যে, এই চেহারার পেছনে লুকিয়ে আছে আমার ইউসুফ। বারিশ এবার অবাক হয়ে চেয়ে রইল। কুহু কি বলছে এসব? তার মাথায় কিছুই ঢুকছে না। কুহু কি তাহলে পাগল হয়ে গেল ইউসুফের শোকে, তাই বারিশকে ইউসুফ ভাবছে? আবারও রাগ লাগছে, মানে চরম রাগ, যা কন্ট্রোল করার মতো না, কিন্তু করতে হবে, নয়তো কুহুকে আঘাত করে বসে যদি। বারিশ দাঁতে দাঁত পিষে রাগ থামাতে ট্রাই করে, আর কুহুকে ধাক্কা দিল। আবারও বলতে লাগলো, আই ইউ ম্যাড? কোন অ্যাঙ্গেলে তোমার মনে হয় আমি ইউসুফ? আমি বারিশ, ইউসুফ নই। আর হ্যাঁ, নেক্সট টাইম ইউসুফের নাম যেন তোমার মুখে না শুনি। সে তোমার অতীত ছিল, আর আমি তোমার বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। বারিশের কথায় কষ্ট লাগলো, কিন্তু আমি যে দমার পাত্র নই। আমি তার কাছে গিয়ে বললাম, কেন এমন করছেন ইউসুফ ভাইয়া? আপনি কি করে সব বলতে পারেন? চেহারা পাল্টে গেলে মানুষ তো পাল্টে না। কি যাতা বলছো? আমি বলছি তো আমি বারিশ রহমান, ইউসুফ নই। আমি এবার কেঁদে দিলাম। তার শার্টে দুহাত দিয়ে মোট করে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, মিথ্যে বলছেন আপনি। আমি কেন মিথ্যা বলবো? কেন মিথ্যে বলছেন আমি কিভাবে বলবো? তাই তো জানতে চাইছি, আমার কাছে লুকিয়ে লাভ কি? আর আপনি কি করে আপনার বাবুই পাখিকে চিনতে পারছেন না? বারিশ থেমে গেল। বাবুই পাখি নামটি সে আরো শুনেছে। মাঝে মাঝে অতীতের পাতা উল্টাতে গেলে এই নামটি ভেসে এসছে বারবার। চোখের সামনে ঝাপসা স্মৃতি ভাসছে, কিন্তু আফসোস, যতবার ট্রাই করেছে সে ব্যর্থ। বাড়ির সেই অতীতের পাতা আবার উল্টোলো। কানে ভেসে আসলো বাবুই পাখি নামটি, যে মেয়েটি দৌড়ে চলেছে তার পেছনে। কেউ একজন দৌড়চ্ছে, আর মেয়েটি বলে যাচ্ছেন, আপনি ধরতে পারবেন না ভাইয়া, আপনি ধরতে পারবেন না। বারিশের আবার মাথায় তীব্র ব্যথা অনুভব করছে। হাত দুটো মাথায় চলে যায় সাথে সাথে, বারবার চুল টেনে আর্তনাদ করছে। ধীরে ধীরে চোখ দুটো রক্ত লাল ধারণ করছে। বারিশ এবার দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। শরীরের শক্তি যেন হারিয়ে গেছে, অসাড় হয়ে লুটিয়ে পড়ল মুহূর্তেই মাটিতে। বারিশের এমন হাল দেখে ভয় পাই আমি। কোনো হুঁশ নেই যেন, কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে পানি এনে মুখে ছিটা দিলাম, হুঁশ ফিরছে না। দৌড়ে বাইরে চলে গেলাম, গার্ডকে ডেকে ভেতরে নিয়ে আসলাম। গার্ড বলল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। না, এই জায়গা আমার চেনা, তাই বললাম, আমি তো কিছুই চিনি না এখানকার। বলে গার্ড কল করলো কাউকে। তখনই আরো দুজন গার্ড এসে হাজির। সবাই বারিশকে নিয়ে যেতে লাগলো। আমি ছুটলাম তাদের পেছনে। বারিশের মুখটি কেমন ফ্যাকাশে হয়ে আছে, মায়া লাগছে খুব। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে, আমার বাড়াবাড়ির জন্য এমন হলো। হসপিটালের বেডে শুয়ে আছে বারিশ, সুন্দর মুখটা মলিন হয়ে আছে। আমি তার হাত ধরে বসে আছি।
ঠিক তেমনই যখন আমার জ্বর উঠত ইউসুফ সারা রাত বসে থাকতো। আর আজ কি হাল তার। ডক্টর বলেছেন মাথায় চাপ পড়ায় জ্ঞান হারিয়েছেন। তার মাথায় নাকি খুব বড় চোট পেয়েছিলেন, তারপর থেকেই সে অতীত ভুলে গেছেন। এখন তা মনে করলে সে এমন হয়ে যায়। শুনে বুকটা ধক করে ওঠে আমার। নিজের অজান্তে ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছি। কি আশ্চর্য, যার জন্য এতগুলো বছর ওয়েট করেছি সে আমার পাশে এখন, কিন্তু বারিশ হয়ে। এটাকেই হয়তো কিসমতের খেলা বলে। বারিশ চোখ মেলে কুহুকে তার হাতের উপরে শুয়ে আছে দেখে হেসে দেয়। তার আরেক হাত দিয়ে মাথায় হাত বুলাতেই কুহু জেগে যায়। আর তখনই বলতে লাগে, আপনি উঠে গেছেন, এখন কেমন লাগছে আপনার? বারিশ আবারও হাসে। কুহু বারিশের হাসি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দাঁত দেখাচ্ছেন কেন? বাড়ির সেই হাসি বহাল রেখে বলতে লাগে, আগে যদি জানতাম আমার অসুস্থতায় আমার পিচ্ছি বউটা এতটা হাইপার হবে, তার সাথে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, তাহলে সে কবেই অসুস্থ হয়ে যেতাম। আপনি বেশি কথা বলেন। তুমি বলো না তাই। চুপ থাকেন, আমি ডক্টর দেখি। ডাক্তার থাকতে হবে না, আই এম ফিট অ্যান্ড ফাইন। আর তুমি সাথে থাকলে আমি এমনিতেই সুস্থ থাকবো। বারিশের কথায় চোখ ছলছল করে ওঠে। আবার চোখে দুফোঁটা জল ফেলে বলতে লাগি, আমার কারণেই আপনি আজ হসপিটালে। বারিশ আমার মুখে দুহাত দিয়ে তার কপাল আমার কপালে ঠেকিয়ে বলতে লাগে, ডোন্ট বি আপসেট, দেখো আমি এখন পুরোপুরি সুস্থ, আর ওটা তেমন কিছু নয়। আই এম সরি বারিশ, আমি জানতাম না এসব। কুহুর মুখে বারিশ নাম শুনে বারিশের বুকটা ধক করে ওঠে। এই প্রথম তার পিচ্ছি বউ তার নাম নিল। ইউসুফের বদলে কি যে খুশি লাগছে তার বলার মতন না। বারিশ কুহুকে নিজের সাথে চেপে ধরে খুব শক্ত করে, যেন বুকের সাথে মিশিয়ে ফেলবে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার। সত্যি ভালোবাসার মানুষের কাছে অপ্রত্যাশিত কিছুই হুটহাট করে পেয়ে ফেলা মানে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতন। বারিশ বলল, কুহু তুমি জানো না তুমি আমাকে আজ কতটা সুখ দিয়েছ। আমি তার কথায় অবাক হয়ে বললাম, আমি কি করলাম? তুমি আমার নাম ধরে রেখেছ, তো এই জন্যই আমি অনেক খুশি, অনেক খুশি। এখানে খুশি হওয়ার কি আছে? আছে অনেক কিছু, তোমার পিচ্ছি মাথায় কিছুই ঢুকবে না। কেন ঢুকবে না? আপনি বলুন ঢুকবে। ওকে, আমাকে বলো তো তুমি আমার নাম ধরে কবে ডেকেছো? আমি তো চুপ করে গেলাম। সত্যি তো, আমি কবে তাকে নাম ধরে ডেকেছি? আমি ওকে স্যার বলে ডাকতাম, আর পরে ইউসুফ বলতাম। কি হলো? বারিশের কথায় ধ্যান ভাঙলো আমার। আমি বললাম, কিছু না, আপনি রেস্ট করুন, আমি ডক্টর ডেকে আসছি। বারিশ কিছু বলল না, আমাকে ছেড়ে দিয়ে মাথা নাড়লো। আমিও বের হয়ে গেলাম। হসপিটাল থেকে বারিশকে বাসায় নিয়ে এসেছি আজ রাতে। 7টা দিন কেটে গেল। এই 7 দিনে বারিশের দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো আমাকে অতিষ্ঠ করে তুলেছে। একটা মানুষ এত রোমান্টিক কেমনে হয় জানা নেই আমার। তার এই লাভ টর্চারগুলোতে না চাইতেও প্রেমে পড়ে যাচ্ছি। এর মাঝে বারিশ আমাকে অনেক চেষ্টা করেছে পুরোপুরি আপন করে পেতে, কিন্তু আমি কেন জানি পারি না। কোথাও একটা এসে আটকে যাই। তার জন্য বারিশের মনে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেনি সে, কিন্তু আমি খুব বুঝি সে কষ্ট পায়, কিন্তু আমি যে নিরুপায়। বারিশ বলল, এসব কি জানি, কতবার না করেছি হুটহাট জড়িয়ে ধরবেন আমাকে। জেনি বারিশকে ছেড়ে বলল, তোমাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, তাই কন্ট্রোল করতে পারিনি। জানো মামি আমাদের বিয়ে ঠিক করেছে। কাদের? উফ পারিস, না জানার ভান করছো কেন? ইউ নো আমাদের বিয়ে। জেনিকে বলতে না দিয়ে, আমি বিয়ে করে ফেলেছি জানি, সি ইজ মাই ওয়াইফ। বারিশ তুমি মিথ্যে বলছো আমাকে, তুমি এমন করতে পারো না আমার সাথে। ইউ নো না আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বারিশ ভাবলেশীনভাবে সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, কই আমার তো কিছু মনে নেই। জেনি এবার কান্না করে বলল, ইউ চিট মি। তখনই বারিশের ফুপি নামতে নামতে বলল, জেনি, রান্না করছিস কেন? আর কুহু, তুমি কখন এলে? আমি সবকিছু আহাম্মকের মতো দেখে যাচ্ছি, কিছুই মাথায় ঢুকছে না আমার। তখন বারিশ আমার পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগে, ফুবি, কুহু আমার ওয়াইফ, আমি ওকে 10 দিন আগে বিয়ে করে নিয়েছি।
তখনই বারিশের দাদু এসে বললেন, বারিশের ফুপি বললেন, ওকে বারিশের ঘরে নিয়ে যাও। আমাকে ফুপি বারিশের ঘরে নিয়ে গেল। দেখেই বুঝতে পারছি ফুপির মুখের রং পাল্টে গেছে। ফুপি আমাকে রুমে এনে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে আমার গালে চাপ দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, প্রথম দিন বাসায় এসে আমার ছেলেটার মাথা খেয়ে নিয়েছিস। আমি দেখি তুই এই সংসার কিভাবে করিস। বলেই চলে গেলেন। আমি তখন নিচে পড়ে আছি। মাত্র কি হয়ে গেল বুঝতে পারলাম না, মাথাটা ভন ভন করছে আমার। তখনই ঘরে বারিশ ঢুকে আর আমাকে ফ্লোরে বসে থাকতে দেখে দৌড়ে কাছে এসে বলে, আর তুমি মাটিতে কেন বসে, উপরে উঠে বসো। আমি বারিশের দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। এখন যদি ফুপির কথা বলি তাহলে সে কি বিশ্বাস করবে, নাকি ফুপি শুধু রেগে আছে বলে এমন করছেন? হয়তো রেগে আছে বলে। বারিশ আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে। বারিশ এই কথায় জল শক্ত করে জবাব দেয়, আজ থেকেই তোমার বাসা, এটাই মনে রাখলেই চলবে, আর সব ভুলে যাও। আমি বারিশের কথায় অবাক হয়ে বললাম, কি চাতা বলছেন? আমার বাড়ির কথা আমি ভুলে যাব? আরে ও ম্যাড! বারিশ রেগে গিয়ে বলল, ইয়েস আই ম্যাড। আর যদি তাদের সাথে কোনো সম্পর্ক রাখো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলে গটগট করে চলে গেল বারিশ। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একদিনে সব কেমন এলোমেলো লাগছে আমার। খাবার টেবিলে বসে আছে সবাই, আমি বাদে। বারিশ তা দেখে ভ্রু কুচকে প্রশ্ন করলো, হবি কুহু কই? ফুপি মেকি হাসি দিয়ে বলল, ডেকেছিলাম ওকে, বললো খাবে না। বারিশের রাগ লাগলো। সে তাদের কাজের মেয়েকে উদ্দেশ্য করে বলল, আমাদের খাবার উপরে দিয়ে এসো, বলে আমি উপরে চলে গেলাম। জেনি খাবার থামিয়ে দিল আর ফুপিকে উদ্দেশ্য করে বলল, মামি আমি কাল চলে যাব, ভাইয়াকে আসতে বলো। বলে সেও চলে গেল। বারিশ রুমে ঢুকে দেখে আমি কার সাথে যেন ফোনে কথা বলছি। এতটা মগ্ন যে তার পাশে বারিশ দাঁড়িয়ে আছে সেটা টের পাইনি। বারিশের রাগ লাগলো তাতে, হাত থেকে ফোন নিয়ে নিল। বারিশের এমন কাজে আমি অবাক হলাম আর বললাম, এটা কি ধরনের অসভ্যতামি? ফোন দিন আমার। বারিশ খুব গম্ভীরভাবে বলল, কার সাথে কথা বলছিলে? আমি আমতা আমতা করে বললাম, টিনার সাথে। বারিশের যেন বিশ্বাস হলো না। সে কল লিস্ট চেক করতে লাগলো। এটা দেখে আমার গলা শুকিয়ে গেল। বারিশ আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, মিথ্যা বলছো আমার সাথে? তোমাকে মানা করেছি না তোমার পরিবারের সাথে কথা না বলতে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? শেষের কথাটি ধমকে বলল, যার ফলে আমি কেঁপে উঠলাম। রাগে যেন বারিশের মাথা ফেটে যাচ্ছে। সে আমার ফোন মাটিতে আছড়ে ফেলে, সাথে সাথে 2-3 টুকরো হয়ে গেল আমার ফোন। আমি চিল্লিয়ে বললাম, এটা কি করলেন? বারিশ আমার দুগাল চেপে ধরে বললেন, আমি মানা করেছিলাম না তাদের সাথে কথা বলতে, তাহলে কেন বললে? আমার কথার দাম নেই তোমার কাছে? আমি বারিশ থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, এ কি জন্তুদের মতো ব্যবহার করছেন আমার সাথে? আর আমি আমার পরিবারের সাথে কেন কথা বলবো না? কেন? বারিশ এক হাতে আমার থুতনিতে চেপে ধরে হিসিস করতে করতে বলতে লাগে, আমি না করেছি তাই। আপনি এমন কেন করছেন? ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। আমার কথাটা অমান্য করলে এর থেকে খারাপ তোমার সাথে হবে। তখনই কাজের মেয়ে খাবার নিয়ে আসে। বারিশ টেবিলে রেখে চলে যেতে বলে। আমি তার ব্যবহারে অবাক হচ্ছি। আমার সাথে এত বাজে ব্যবহার করে, এখন তার সাথে খেতে বলছে? কখনো খাবো না। তাই ঘাপটি মেরে বসে রইলাম। তখন বারিশ একটা বাজখাই ধমক মারে, যার জন্য আমার পিলে চমকে যায়। সাথে ফ্রেশ হয়ে এসে বসে। তখনই বারিশ এক প্লেটে খাবার বেড়েছে আর আমাকে খাইয়ে দিয়েছে। আমি পানি দিয়ে গিলছি, চোখ দিয়ে পানি পড়ছে আমার, বারবার গলায় খাবার আটকে যাচ্ছে আমার। তখন বারিশ স্বাভাবিকভাবে বলে, ভাবি পাখি প্লিজ গাড়ে না, আমার কথা কেউ না শুনলে রাগ চেপে যায় মাথায়। আমি কিছু বললাম না, তার দিকে চেয়ে রইলাম। উনি আজ আমাকে বাবুই পাখি বলেছে। সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল আমার। তখনই বারিশ আমার চোখের পানি মুছে বলে, আই এম সরি, তোমার উপর হাত তোলা উচিত হয়নি আমার। বলে জড়িয়ে ধরলেন। আমি তার কাছে বাকরুদ্ধ হয়ে গেলাম।
কি হচ্ছে আমার সাথে? বারিশ এমন কেন করছে? ফুপির কথা সব মিলিয়ে মাথা আউলা ঝাউলা হয়ে যাচ্ছে। তখন বারিশ আমার চুলে হাত চালিয়ে বলল, কাল থেকে তুমি ভার্সিটিতে যাবে। আর হ্যাঁ, ভার্সিটি তো ভাষা যাবে, জব আর করতে হবে না। আর হ্যাঁ, তোমার পরিবার থেকে দূরে থাকবে বাবুই পাখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না তোমার জন্য। আর হ্যাঁ, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে, কেমন? আমি কি বলবো বুঝতে পারছি না। একদিনে সবকিছু এমনভাবে পাল্টে যাবে ভাবতেই পারিনি আমি। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিনে সব নর্মাল থাকলেও নর্মাল ছিল না আমার ফুপি শাশুড়ি। আমার সাথে তেমন কথা বলতেন না তিনি, এড়িয়ে চলতেন খুব। আবার ইশারা ইঙ্গিতে খুব কথা শোনাতেন তিনি। মাঝে মাঝে বাবা তুলে গালিগালাজ করতেন। খুব কষ্ট হতো, কিছু বলতে পারতাম না। এর মাঝে জেনির ভাই এসে জেনিকে নিয়ে যায়। জেনি হচ্ছে ফুপির পাতানো ভাইয়ের মেয়ে। কোনো এক ট্রেন জার্নিতে পরিচয় হয়েছিল তাদের। জেনির ভাই রনি, যাকে আমার মোটেও ভালো লাগেনি। লোকটার তাকানো আমার জন্য খুব অস্বস্তিকর তৈরি করছিল। তিনি এমনভাবে তাকাচ্ছিলেন যেন চোখ দিয়ে গিলে খাচ্ছেন। দেখলে মন চাইতো জুতা পেটা করি। সত্যি যদি কেউ আমাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করত, তাহলে প্রথম আমি এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়ে দিতাম। এমন কিছু মানুষের জন্যই আজকালের মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়। আফসোস, এমনটা হবার নয়। ছোট্ট শ্বাস বেরিয়ে এলো আমার। বেলকনিতে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখনই বারিশ পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগে, কি করছে আমার বাবুই পাখিটা? বারিশের বাবুই পাখি ডাকটা প্রতিবার বুঝিয়ে দেয় ইউসুফ আমার থেকে হারিয়ে যায়নি। তার স্মৃতি হারিয়ে গেলেও তার স্বভাব, আচরণ, ব্যবহার কোনোটাই পরিবর্তন হয়নি। প্রতিবারের মতো এই ডাকটি মনে দোলা দিয়ে ওঠে। আমি তার দিকে ঘুরে তার গলার পেছনে 2 হাত দিয়ে বেঁধে বলতে লাগি, তেমন কিছু না। বারিশটা 2 হাত দিয়ে কুহুর কোমরে চেপে দিয়ে তাকে আরো কাছে নিয়ে আসলো আর বলল, তাই বুঝি আমাকে মিস করছো? আমি ভাব নিয়ে বললাম, আপনি কে যে মিস করবো? বারিশ ভ্রু কুঁচকে মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, তাই বুঝি। বলে আমাকে সুড়সুড়ি দিতে লাগলো। আমার শরীরে এমনি অনেক সুড়সুড়ি, তার এমন হঠাৎ আক্রমণে আমি অবাক হয়ে যাই। মুহূর্তেই হেসে কোটি কোটি হতে হতে বলি, বারিশ বারিশ আর না, প্লিজ প্লিজ, এবার আমি হাসতে হাসতে মরেই যাব। প্লিজ প্লিজ না বারিশ। বারিশ কুহুর কথা শুনে কুহুকে টাইট করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবুই পাখি এসব আর বলবে না। আমি বলবো না। তোমার মনের কথা বলবে না, কষ্ট হয়তো খুব আমার। আচ্ছা বাবা, সরি। এত সেন্টি হচ্ছেন কেন? আমি তো আপনার পাশে। আর কখনো এসব বলবে না বলেই কুহুর কপালে চুমু খেলো বারিশ। কুহু সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। তখন বারিশ বলল, বাবুই পাখি, আই নিড ইউ। কুহুর সাথে সাথে চোখ মেলে তাকায় তার দিকে। তখন বারিশ নেশাময় কণ্ঠে বলল, প্লিজ। কুহু কিছু বলবে তার আগেই বারিশ কুহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। কুহু সাথে সাথেই ধাক্কা মেরে দেয়, কিন্তু বারিশ তার নেশাকাতর কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাবুই পাখি, আজ না করো না। কুহু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বারিশ, আমার কিছুটা সময় লাগবে, প্লিজ বারিশ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বারিশের যেন কুহুর কথা কানে যাচ্ছে না। সে মনে হচ্ছে মাতাল হয়ে যাচ্ছে। কুহু এবার জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে লাগে, প্লিজ বারিশ। বারিশ হয়তো এমন কিছু আশা করেনি। সে ভাবলো কুহু লজ্জা পাচ্ছে, নয়তো ভয়, তাই এমন করছে সে। বারিশ মুচকি হেসে আমার দুগালে হাত রেখে বলতে লাগে, বাবুই পাখি ভয় করছো কেন? আমি আছি তো। বলে এবার ঠোঁটে চুমি দিতে গেল। আমি তাকে ধাক্কাচ্ছি, তার যেন কানে কোনো কথাই যাচ্ছিল না। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এর মাঝে হুট করেই বারিশের গালে আচমকা চর লেগে যায়। চর খেয়ে বারিশ হতভম্ব হয়ে যায়। আমি নিজেই অবাক হয়ে গেলাম, আমি কি করে বসলাম। বারিশ গালে হাত দিয়ে বলতে লাগে, তুমি তুমি আমাকে মারলে? কুহু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, আম সরি, আমি ইচ্ছে করে করিনি, আমাকে কেমনে জানি। বারিশ তাকে আর বলতে না দিয়ে হাত উঁচু করে থামিয়ে দেয় আর গম্ভীর গলায় বলে, আমার দোষটা কি বলবে? ভালোবাসার মানুষকে আপন করতে চাওয়াটা কি খুব দোষের?
একটা মাস হয়ে গেছে আমাদের বিয়ের, আর এর মাঝে যতবার তোমাকে কাছে পেতে চেয়েছি ততবার তুমি কিছু না কিছু করেছো। আজ তো আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি আজকে বারিশকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি বারিশের কাছে যেতেই সে 2 কদম পিছিয়ে যায় আর বলতে লাগে, না, আমার কাছে আসবে না, না আমি তোমার কাছে আসবো। বলে সে বের হয়ে চলে গেল। আমি সেখানেই বসে পড়ে কাঁদতে লাগলাম। 2 হাত দিয়ে নিজের গালে চড় মারতে লাগলাম ইচ্ছে মতো। কি করে বসলাম আমি? নিজের ভালোবাসার মানুষের গায়ে হাত তুললাম। যে হাত দিয়ে মেরেছিলাম সে হাতকেই আর রাখবো না। সামনে থাকা কাচের ফুলদানি ভেঙে আমার হাতে ঢুকিয়ে হাত কেটে ফেলি। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভেসে যাচ্ছে পুরো ফ্লোর। ধীরে ধীরে আমি সেখানেই শুয়ে পড়ি। চোখের সামনে সব খোলা হয়ে আসছে আমার। তীব্র আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি বেলকনির ফ্লোরে শুয়ে আছি। ফ্লোরে রক্ত শুকিয়ে আছে। আমি উঠে বসি, মাথাটা ঝিমঝিম করছে। উঠে ঘরে উকি দেই, না বারিশ নেই, হয়তো চলে গেছে। কালকের কথা মনে পড়তেই চোখ দুটো ভিজে উঠলো আমার। নিজের দোষে আপন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি বারবার। ফোনের রিং বাজতেই ভাবনায় ছ্যাদ পড়ে। মনে হলো বারিশ কল দিয়েছে। ফোন তুলে দেখি টিনা কল করেছে। কল রিসিভ হতেই টিনা বলল, দোস্ত কই তুই? বাসায়। এখনো বাসায়? ভুলে গেছিস আজ পরীক্ষা? সত্যি ভুলে গেছিলাম। তুই কই? আমি বের হয়ে গিয়েছি, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ফোন কেটে রেডি হয়ে নিচে চলে আসলাম। টেবিলে দাদু ব্রেকফাস্ট করছিল। আমাকে দেখে বলল, কুহু মুচকি হেসে বলল, দাদু ভাই লেট হয়ে গেছে, বাইরে খেয়ে নিব। দাদু বলল। কুহু অবাক হয়ে গেল। তাহলে কি রাতে বারিশের বাসা থেকে বের হয়ে গিয়েছিল? কুহু চাপা হেসে বলল, উনি তো সকালে চলে গেছেন, কি জানি কাজ ছিল তার। আমি দাদুকে বাই বলে চলে আসি আর ভাবতে লাগি তাহলে কি বারিশ রাগ করে আর বাসায় ফেরেনি? কিন্তু উনি গেল কই? এমন তো কখনো করেন না। সেদিন ভার্সিটিতে পরীক্ষা শেষে টিনা বলল, জানি। কেন? কালকে আমি পার্টি থ্রো করেছি একটি রেস্টুরেন্টে, আর তোকে আসতেই হবে। ভাইয়াকে নিয়ে আসবি কিন্তু। কুহু মুচকি হেসে বলল, আচ্ছা। ঘড়িতে 1টা ছুঁই ছুঁই। বারিশ এখনো বাসায় আসেনি। ফোনে অনেক ট্রাই করছি আমি, প্রতিবার কেটে দিচ্ছে বারিশ। খুব কষ্ট লাগছে আমার বারিশের এমন কাজে। 1:30 বাজতেই ঘরে ঢুকলো বারিশ। তাকে দেখে মনের মাঝে ধক করে উঠলো আমার। বারিশ ড্রিঙ্কস করে এসছে। সে হেলে ধুলে বেডে শুয়ে পড়লো। তার এমন অবস্থায় খুব খারাপ লাগছে আমার। তখন আমি এগিয়ে যাই বারিশের পায়ের জুতো খুলতে। তখন বারিশ বলে উবু হয়ে শুয়ে পড়লো। তার এমন কাজে আমি মুখ চেপে কাঁদছি। এসবের জন্য আমি দায়ী। কুহু সকাল থেকে বারিশের সাথে কথা বলার ট্রাই করে যাচ্ছে, কিন্তু সে কুহুকে পাত্তাই দিচ্ছে না। কি রাগ বাবা গো! তার উপর টিনা ফোনের উপর ফোন করেই যাচ্ছে যাওয়ার জন্য। কি করবে ভেবে পাচ্ছে না কুহু। কিন্তু বারিশ রুমে ঢুকে কুহু বিছানায় চুপটি করে বসে তাকে দেখছে। আজ সে অফিসে যায়নি। রাতে খুব কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল তার। সকালে হালকা জ্বর থাকায় দাদু যেতে নিষেধ করে দিয়েছেন। দাদুর কথা বারিশের জন্য পাথরের লাকি স্বরূপ। বারিশ একটা ফাইল নিয়ে বের হতে যাবে, তার আগেই দরজা লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে কুহু। বারিশ ভ্রু কুচকে তাকিয়ে বলতে লাগলো, কি সমস্যা? হ্যাঁ? কুহু মাথা নাড়ায়, মানে সমস্যা নেই। না মানে একটা কথা ছিল। কি কথা? আজ টিনার বার্থডে। তো আমি কি করব? কিছু না, ওই ইনভাইট করেছে। তো যাও, আমাকে কেন বলছো? কুহু মিনমিন করে বলে, আপনাকে যেতে বলেছে। বারিশ বিরক্তির সুরে বলল, লিসেন, আমার তো ফালতু সময় নেই, যত সব। আমি সুন্দর একটা লাল খয়েরি শাড়ি পরে নিচে নামলাম। বারিশ তখন হলে বসে কাজ করছিল। আমাকে দেখে চোখের চশমা খুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি ভাব দেখিয়ে নিচে নেমে তার সামনে দিয়ে চলে আসলাম। তাকালাম না। কেন তাকাবো না, মোটেও না বলে তাও আর চোখে তাকালাম। উনি তাকিয়ে আছেন। বাইরে বের হয়ে দেখি রিয়ান ভাইয়া গাড়িতে উঠছেন।
ভাইয়া টিনার বার্থডেতে যাচ্ছেন? তুমি হ্যাঁ। একা যাচ্ছ? ভাইয়া কই? কুহু মলিন হেসে বলে, কাজ করছেন। চলো তাহলে একসঙ্গে যাই। আচ্ছা। এদিকে বারিশ এখনো হা হয়ে বসে আছে। ইস, তার বাবুই পাখি কত যে সুন্দর লাগছিল। কি করিস বাবা? বারিশের ভাবনার ছেদ পড়ে ফুপির কথায়। মুচকি হেসে বলে, অফিসের কাজ করছিলাম, কিছু বলবে? বারিশের ফুপি আমতা আমতা করে বলল, কিভাবে যে বলি? টাকা লাগবে ফুপি? না না, কি যে বলিস, মাসের শুরুতে যা দিস তাও থেকে যায় আমার কাছে। তাহলে বৌমার ব্যাপারে বলতাম। বারিশ এবার কাজ রেখে ফুপির দিকে তাকায়। ফুপি নড়ে চড়ে বসে বলে ওঠে, ছোট থেকে মানুষ করেছি তোকে, ভালো মন্দে, সুখে দুঃখে, অসুখে বিসুখে তোর সাথেই ছিলাম। রিয়ান থেকে কম ভালোবাসিনি তোকে। ফুপি কি বলতে চাও, সোজাসুজি বলো তো। বলতাম না তোকে, তুই আমার ছেলের মতো। সব মা তার ছেলের ভালোই চায়। বিশ্বাস করবি কি না জানি না বাপু। এখনো তো বললি না ফুপি, বিশ্বাস তো পরের কথা। বারিশের ফুপি এবার আঁচল ভালো করে টেনে বলতে লাগে, মানে তুই বাসায় না থাকলে কুহু রোজ বের হয়ে যায়। বারিশ এবার ফাইলটাতে নজর দিয়ে বলতে লাগে, জানি, সেটা ইউনিভার্সিটিতেই যাই। তা আমি জানি, তা বলিনি। মাঝে যখন তুই বাসায় থাকিস না তখন একেবারে সেজেগুজে বের হয়ে যায় কুহু। বারিশ ভ্রু দুটো কুচকে বলল, ফুপি কি বলতে চাইছো সরাসরি বলো তো। বারিশের ফুপি এবার ভয়ে ভয়ে বলল, মানে প্রায় তুই বাসায় না থাকলে কুহু এইভাবে সেজেগুজে বের হয়ে যায়। রাতে একটি ছেলের নামিয়েও দিয়েও যায়। তোকে বলতাম না, হয়তো জানিস সব তুই। কিন্তু আমরা তো সমাজে থাকি, বিয়ের পর জামাই ছাড়া রাত বিরাতে কোনো পরপুরুষের সাথে মেলামেশা ভাব দেখায় না। তাই বললাম, তোরা আধুনিক হতে পারিস, বউকে এদিক ওদিক ছাড়তে পারিস। কখন কি করছে বলা তো যায়। আজ যে গেল, হতে পারে অন্য কারোর সাথে। যাই হোক, তোরা ডিজিটাল যুগের, কিন্তু সমাজ এখনও সেই কালেই আছে বাবা। ফুপি এবার বারিশের দিকে তাকালো। বারিশ হাত মুষ্টিবদ্ধ করে আছে, কপালের রগ ফুলে উঠেছে, কিন্তু কিছুই বলছে না। তিনি যে আরো সাহস পেলেন এবং কুহুর নামে যা তা বলে গিয়ে উঠে গেলেন তিনি। বারিশের মনে ফুপির কথাগুলো শুধু ঘুরছে। সে কি করবে? সে তো তার বাবুই পাখিকে চিনে, সে তো এমন না। আর ফুপি তার কি লাভ মিথ্যা বলে? মাথা ফেটে যাচ্ছে বারিশের। মনের মাঝে না চাইতেও সন্দেহের সৃষ্টি হচ্ছে তার। কি করবে? বারিশ রেডি হয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য টিনার বার্থডে পার্টি। পার্টিতে এসছে অনেকক্ষণ। টিনা একটু পর কেক কাটবে। টিনা আর রিয়ান জুটি কি সুন্দর লাগছে। খুব মিস করছে বারিশকে। ইস, এখন আমার পাশে থাকলে কত ভালো হতো। সবাই বলতো মেড ফর ইচ আদার। এসব বলে নিজেই হেসে দিলাম। তখন পেছন থেকে কেউ বলল, ওমা, কুহু যে। পেছন ফিরে দেখি আশিক আর শুভ ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে হেসে বললাম, কেমন আছো শুভ ভাইয়া? আর আশিক, তুমি এভাবে মুখ ভার করে আছো কেন? শুভ হাসতে হাসতে বলল, মজনুর মন ভেঙেছে তাই। আমি চুপ করে গেলাম, কারণ আশিক আমাকে লাইক করতো, কতবার প্রপোজও করেছে, কিন্তু হ্যাঁ বলতে পারিনি, কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু ইউসুফ ওরফ বারিশ ছিল। আমি আর আশিক একটা টেবিলে বসে আছি। কুহু হেসে বলল, ভালো তুমি? দেখো আশিক, হয়তো জেনে গেছো আমার বিয়ে হয়ে গেছে। এমনকি আমার বাসার কাউকেই বলিনি এখনো। এখন আর ওয়েট করো না। ইনা তোমাকে অনেক ভালোবাসে, তার লাইফে ফিরে যাও। তখনই আচমকা আশিক আমার হাতে হাত রেখে বলতে লাগে, ছেড়ে দাও তোমার হাজবেন্ডকে কুহু, আমি তার থেকে তোমাকে অনেক ভালোবাসবো আর অনেক সুখে রাখবো। কুহু আশিকের এমন কাজে অবাক হয়ে যায়। সে হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আশিক পাগলামি করো না, আমি আমার বরকে অনেক ভালোবাসি। আচ্ছা, দুনিয়াতে না শুধু, তাকে আমি ইহকাল পরকাল সব জায়গাতেই দাঁড়িয়ে থাকতে চাই। বলেই উঠে চলে আসে। এ ছেলেটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। পার্টির শেষের দিকে এবার সবার যাওয়ার পালা, কিন্তু বিপত্তি ঘটল এখানে। টিনা আর রিয়ান আজ একে অপরের সাথে আলাদা টাইম স্পেন্ড করবে, তাই চলে গেল তারা।
রাত 1টা ছুঁই ছুঁই। ড্রাইভারকে কল দিয়ে বলে দিয়েছে রিয়ান আসার জন্য, কিন্তু গাড়ি অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে যাওয়াতে আসতে পারছে না। আর বাড়ছে, মোটামুটি সবাই চলে গিয়েছে। তখন আশিকও বের হচ্ছিল তার বাইক নিয়ে। তখনই টিনা বলল, আশিক, ওকে একটু পৌঁছে দেবে? আশিক কিছু বলার আগে কুহু বলল, না রে দোস্ত, আমি যেতে পারবো, ট্যাক্সি ডেকে দিলেই হবে। পাগল হয়েছিস? এত রাতে তোকে একা ছাড়বো? তখন রিয়ান বলল, ভাবিও তো তোর ছোটবেলার ফ্রেন্ড, সমস্যা কি? চলে যাও। সবার জোরাজুরিতে আশিকের বাইকেই উঠলাম। অন্ধকার রুমে বসে আছে বারিশ। মাথার মাঝে তখনকার সিন ভাসছে। কুহুকে একটি ছেলে হাত ধরে বলছে ভালোবাসি, আর বারিশকে ছেড়ে দিতে। তখন টিনার পার্টিতে গিয়ে এসব দেখে মাথা নষ্ট হয়ে গেছে তার। কুহুকে এতটা ভালোবাসা, এতটা স্বাধীনতা কি তাকে ছেড়ে যাওয়ার জন্য দিয়েছে নাকি? তাকে ফেলে অন্য কাউকে ভালোবাসার জন্য? এই জন্য কি তাকে কুহু আপন করে নিতে পারে না? মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে বারিশে। তাই বেলকনিতে চলে গেল সে। বাইক এসে গেটের সামনে দাঁড় করালো আশিক। কুহু সাথে সাথে আসি বলে চলে আসতে নিল। তখনই আশিক হ্যাচকা টান দিয়ে জড়িয়ে ধরে কুহুকে। এতে কুহু ভয় পেয়ে যায়, সাথে সাথে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে সে। তখন আশিক বলে, কুহু রব বলে ছেড়ে দিল। কুহু আর দাঁড়ালো না, দৌড়ে ভিতরে চলে গেল সে। ভয়ে তার বুক ধুকধুক করছে। কুহু রুমে ঢুকতে দেখে বাড়ির সোফায় পা তুলে বসে আছে। তার চোখ মুখ হিংস্রতার ছাপ। সেই রূপ সে দেখেছিল সেই 1 মাস আগে তাকে যখন বিয়ে করেছিল বারিশ। বারিশের এই রূপ দেখে মনের মাঝে অজানা ভয়ের জানান দিচ্ছে। ভয়ে ঢোক গিলে তার সামনে আসতেই বারিশে গম্ভীরভাবে প্রশ্ন করলো, রাত কটা বাজে? আমি ভয়ে ভয়ে বললাম, সরি, আসলে সব ফ্রেন্ডদের সাথে অনেক বছর পর দেখা হলো। বারিশ এবার হুঙ্কার ছেড়ে বলল, আমি জিজ্ঞেস করছি রাত কটা বাজে? আমি বারিশের এমন হুঙ্কারে কেঁপে উঠি। মিনমিন করে বলি, 1:45। বারিশ এবার উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই সে আমার বাহু চেপে ধরে তার সামনে এনে বলে উঠল। বারিশ এবার উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই সে আমার বাহু চেপে ধরে বলতে লাগে, কোনো ভদ্র মেয়ে এত রাতে বাড়ি ফেরে? কুহু তার হাত ছাড়াতে ছাড়াতে বলল, শেষ হতে দেরি হয়েছে, রিয়ান ভাইও ছিল। বারিশ আমাকে ঠাস করে চড় মেরে দেয়। আমি গালে হাত দিয়ে তাকিয়ে আছি বারিশের দিকে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তে লাগলো আমার। তখনই বারিশ আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগে, এইসব কতদিন ধরে চলছে বলো? কুহু অবাক হয়ে বলল, কি সব? কুহুকে বারিশ আবার ধাক্কা মারে। কুহু দেয়ালের সাথে গিয়ে বাড়ি খায়। তখন সে কুহুর কাছে এসে গাল চেপে ধরে বলতে লাগে, অভিনয় তো ভালো জানিস দেখছি। তুই কি ভাবিস রে? হ্যাঁ, আমাকে ধোকা দিবি? রাত বিরতে রঙ্গলীলা করবি আর আমি টের পাবো না? কুহু বারিশের হাত গাল থেকে ছাড়িয়ে চিল্লিয়ে বলতে লাগে, কি জাতা বলে যাচ্ছেন আপনি? এবার বারিশ কুহুর চুলের মুঠি শক্ত করে ধরে বলতে লাগে, এই, এই, একদম চিল্লাবি না, কণ্ঠনালী পুরো ছিঁড়ে ফেলবো তোর। ছাড় দিয়েছি বলে যা ইচ্ছে তাই করে বেড়াবি? কুহু এবার ব্যথায় কান্না করে বলে, আমি কি করেছি বারিশ? প্লিজ আমায় ছেড়ে দিন, কষ্ট হচ্ছে আমার। বারিশ এবার আরো শক্ত করে জোরে টেনে ধরে বলল, লাগুক ব্যথা, লাগার জন্যই তো ধরেছি তোকে। আরে তোকে কতটা ভালোবাসা দিয়েছি আমি, হ্যাঁ? আর তুই অন্য পুরুষের সাথে ঢলাঢলি করবি? আমি বুঝতে পারবো না ভেবেছিস? আমি কিছু করিনি, প্লিজ বারিশ, আমায় ছাড়েন। কিছু করিসনি না? তো টিনার বাড়িতে ওই ছেলের হাতে হাত ধরে বসেছিলিস কেন? সে তোকে কি বলছিল? আমাকে ছেড়ে দিতে? এত সাহস তোর, আমাকে ছেড়ে দিবি? কি বলছেন আপনি? ও তো আমার ফ্রেন্ড ছিল। ও আমাকে লাইক করতো ছোট থেকেই। আমি শুধু তাকে বোঝাচ্ছিলাম লাইফে মুভড অন করতে। আচ্ছা তাই নাকি? তুই বড় অ্যাডভাইজার হয়ে গেছিস? বলেই বারিশ আরো জোরে টান দিল চুল। ব্যথায় কুহু কুকিয়ে উঠছে বারবার। তখন বারিশ আবারও বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম তো তুই ধোয়া তুলসী পাতা। তো মাত্র নিচে কি হলো? ও তোকে জড়িয়ে ধরলা, তুই কোনো চুপচাপ করেছিলি? হ্যাঁ, কি হলো বল? কুহু কি বলবে বুঝতে পারছে না। বাকরুদ্ধ হয়ে গেছে, শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। তখনই বারিশ আবারও বলল,
এই এখন চুপ কেন? বল, কি হলো বলিস না কেন? বল। লাস্ট কথাগুলো ধমকের সুরে বলতে লাগে বারিশ। কেঁপে উঠে কুহু, আর দাঁত আর সে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করেন বারিশ, আপনি যা ভাবছেন সব ভুল। আমি কিছু করিনি। আমি যা দেখেছি সব ভুল? হ্যাঁ, কখনো কখনো চোখের দেখা ভুল থাকে বারিশ। ও হো হো হো, তাই? তুই রঙ্গলীলা করবি রাত বিরাতে, আর আমি দেখলেই দোষ? হেই, সত্যি করে বলতো, এই যেদিন রাত ইউসুফ ইউসুফ করতিস, হ্যাঁ, এত ভালোবাসার তসবি জপতিস, গেল কই সব? আমার টানা বাদ দিলাম, কই গেল সেই সতী সাবিত্রী? কি বল। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে বারিশ। প্লিজ বারিশ, বিলিভ মি। তোকে বিলিভ করবো আরো? কুহু এবার ফুপাতে ফুপাতে বলে, আমার কথা বিশ্বাস করছেন না তো আপনি? আমি আমি আরিশকে কল করছি, তাকে জিজ্ঞেস করে দেখুন। বারিশ এবার কুহুকে ছেড়ে সোফায় গিয়ে বসে পড়ল, পা দুটো টেবিলের উপর দিয়ে। তখন বলল, কল ফোন, দেখি তোর হাজবেন্ড কি বলে। বারিশের কথা আর ব্যবহার শুনে বুক ফেটে যাচ্ছে কুহুর। কিভাবে তার ভালোবাসাকে সে অবিশ্বাস করতে পারে? বারিশ আবার ধমক দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কল দে। কুহু কাপা কাপা হাতে কল দেয় আশিককে। কিছুক্ষণ কল হতেই বারিশ বলল, লাউড স্পিকার অন কর। কুহু তাই করলো। ওপাশ থেকে আশিক বলতে লাগে, জান কি হয়েছে, মিস করছিলে বুঝি? মাত্রই না আসলাম। কুহু আশিকের কথা আকাশ থেকে পড়লো। কি বলছে এসবই? কুহু বারিশের দিকে তাকালো। সে চোখ মুখ শক্ত করে বসে আছে। কুহু সাথে সাথে বলল, কি বলছো এসব আশিক? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওহো সরি, তোমার ওই তার ছিঁড়া বর বুঝি আশেপাশে, আগে বলবো না? আশিক, মিথ্যা কেন বলছো? আরে মিথ্যা কেন বলবো? আর তুমি কাঁদছো কেন? ওই সাইকো কি তোমাকে কিছু বলেছে জান? কতবার বললাম চলে এসো আমার কাছে, কিন্তু তুমি যেহেতু কিছুদিন পর চলে আসবেই, তো আজই এসে পড়ো। জানো, তোমার সাথে রাত কাটানোর পরে আর একা থাকতে ইচ্ছে করছে না আমার। কি বলছো তুমি আশিক এসব? তোমার মিথ্যা কথার জন্য আমার সংসার ভেঙে যাবে? শোনো, তুমি এত অভিনয় করতে পারো, কি বলবো, বুঝি না কখন কোন চরিত্রে থাকো। তুমি নিজেই তো ওকে ডিভোর্স দিবে বলেছিলে, আর এখন? যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না। প্লিজ বেবি, তাড়াতাড়ি চলে আসো তো। কতদিন তোমার সাথে এখন তো সময় কাটাই না। উফ, এখনও আমাদের সেই ফার্স্ট নাইটের কথা মনে হলে শরীরে আলাদা শিহরণ জেগে ওঠে। তোমার সেই পায়ের তেলটা উফ, মাথা নষ্ট করে। আর কিছু বলার আগে বারিশ ফোন নিয়ে আছাড় মারে। সাথে সাথে দুখণ্ড হয়ে যায়। আমি ভয়ে বারিশের দিকে তাকাই। বারিশ আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে, ঘাড়ের আর মাথার রগ ফুলে গেছে। সে এবার শীতল কণ্ঠে বলে ওঠে, তো এই কারণে আমার কাছে আসিস না তুই, তাই না? বলে কুহুর দিকে এগিয়ে আসতে লাগলো সে। কুহু পিছাতে পিছাতে বলল, বিশ্বাস করুন বারিশ, বিশ্বাস করুন, সব মিথ্যে বলছে। তুই সত্যবাদী, তাই না? তাহলে তোর এই তিলের খবরও কি করে জানলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আশিকের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে হাত পা কাঁপছে। জানা হয়ে গেছে আজ আমার রক্ষে নেই। আমি তাই পেছনে ঘুরে দরজার দিকে দৌড় দেই। তখনই বারিশ হ্যাচকা টান মেরে ফ্লোরে ফেলে বেল্ট খুলে নেয়। আমি কাঁদতে কাঁদতে বলি, বারিশ, আমাকে ছেড়ে দিন বারিশ, বারিশ। বারিশ এবার বেল্ট দিয়ে মারতে লাগলো আমাকে। আমি ব্যথায় কুকিয়ে উঠতে লাগলাম আর বলে যাচ্ছি, প্লিজ ছেড়ে দিন বারিশ, আমি কিছু করিনি। কিন্তু বারিশের কানে যেন যাচ্ছেই না, সে মেরেই যাচ্ছে। বারিশ মারছে আর বলছে, তোকে তোকে মনের মধ্যে জায়গা দিয়েছিলাম রে, আর তুই আমার সব বিশ্বাস ভেঙে দিলি। আজকের পর থেকে আমার থেকে মুক্তি পাওয়ার চিন্তা ছেড়ে দে। তুই আমার কলিজার টুকরা টুকরা করে দিলি। এই জন্য তুই কখন আপন করে নিতিস না, না? বারিশ এবার বেল্ট ফালিয়ে আমাকে টেনে তুলল আর জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, বাবুই পাখি কেন ওকে ঠকালি তুই, কেন? আমি কিছু বলবো সে ক্ষমতা আমার নেই, শরীরের শক্তিও নেই। আমি লেপ্টে আছি আর বলি আওড়াচ্ছি, আমি কিছু করিনি বারিশ,
বারিশ আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা ঘটছে, অনেক জায়গা কেটেও গেছে। ধীরে ধীরে চোখ বুজে আসলো আমার। এসব কিছু বাহির থেকে ফুপি দেখে মিটমিট করে হাসছে। যাক, আজ তার শান্তি লাগছে। সম্পর্কের মাঝে যখন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখনই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে, আর সন্দেহ যখন সম্পর্কে ঢুকে যায় তখনই সেই সম্পর্কটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর প্রতিটা মানুষের লাইফে একটি হলেও ভিলেন থাকেই, হোক গল্প কাহিনীতে বা রিয়েল লাইফে। এই কাজগুলোই বেশিরভাগ সময় আপন মানুষগুলোই করে থাকে। তারা যেন এই সকল কাজে পৈশাচিক আনন্দ পেয়ে থাকেন। সেদিনের পর বারিশায় বাসায় ফেরেনি। অনেক ফোন করেও তাকে পাচ্ছিল না। দাদু কল দিলেও বন্ধ পেত। তার নিউ পেয়ে এসে অবশ্য বলে গেছেন সে দেশের বাইরে চলে গেছে। শুনে বুক ফেটে যাচ্ছিল আমার। বারিশ কিভাবে ভুল বুঝতে পারে আমায়? আমি সত্যিই খারাপ, তাই তো কারোর ভালোবাসা কপালে জোটে না আমার। এসব ভেবেই কান্না করছি হাঁটুতে মুখ গুজে। কিছু ভালো লাগছে না আমার। তখনই হুট করে জেনি আর ফুপি এসে ঢুকেন ঘরে। আমি চোখ মুছে তাকাতেই জেনি বলল, আহারে, জামাই ছেড়ে চলে গেল? আমি তার কথা বুঝতে পেরে তাকালাম তার দিকে। সে হা হা করে হেসে বলল, নাদান বাচ্চা, এখনো বোঝে না। কি বলতে চাইছেন? তখন ফুপি বললেন, তুই এখনো এখানে পড়ে আছিস কেন? আজই রুম খালি করবি। কি সব বলছেন? আমি কেন রুম খালি করব? এটা আমার স্বামীর রুম। তখনই জেনি এসে আমার গাল চেপে দাঁত কিরমির করে বলল, এটা বারিশের ঘর, তোর স্বামীর না। আমি ছাড়িয়ে তাকে বললাম, এটা কি ধরনের অসভ্যতা? ফুপি এসে আমার চুলে মুঠি ধরে বলল, এখনো সভ্যতা দেখাচ্ছি, সুকার কর। আপনারা এমন কেন করছেন? জেনি বলল, তুই আমার ভালোবাসা কেড়ে নিবি আর আমি চুপ করে থাকবো ভেবেছিস? কি বলতে চাইছেন? ফুপি শয়তানি হাসি দিয়ে বলল, জেনি, কি বলিস? রহস্য খুলে দেই। জেনি মাথা নাড়িয়ে সম্মতি দিতেই বলতে লাগেন ফুপি, শোন তাহলে, আশিক জেনির চাচাতো ভাই। সেদিন যা হয়েছিল সব আমাদের প্ল্যান ছিল। আমি তাদের কথায় হতবাক হয়ে গেলাম আর চিল্লিয়ে বললাম, এসব কেন করলেন আপনারা? জেনি তেড়ে এসে বলল, কেন করব না? তুই আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার রাজত্ব কেড়ে নিয়েছিস। তোকে ছেড়ে দিব কিভাবে ভাবলি? আমি অবাক হয়ে বললাম, মানে? ফুপি ছলছল চোখে বলল, বারিশকে মেরে ফেলার পর ভেবেছি এবার হয়তো আমার রিয়ান এই বিরাট অট্টালিকার রাজা হবে। কিন্তু বাবা কই থেকে এই ছেলেকে নিয়ে আসলো বারিশ বানিয়ে। তখন সব স্বপ্নের ফাটল ধরলো। তখন আবার প্ল্যান করি জেনিকে দিয়ে বারিশকে প্রেমের ফাঁদে ফেলতে চাই। তাও হলো না, নিয়ে আসলো তোকে। আমি তাদের কথা শুনে কি বলবো বুঝতেই পারছি না। সম্পত্তির লোভে মানুষ কত খারাপ হতে পারে। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। যাদের বারিশ এতটা আপন ভাবছে তারা শুধুই তাকে স্বার্থপরতার জন্য ব্যবহার করে চলেছে। তখনই জেনি বলে ওঠে, কিছুদিন আগে আশিকের সাথে কথা হয়, ওই বাসায় তোর কথা বলে, ছবি দেখায়। দেন আমরা প্ল্যান করি তোকে ফাঁদে ফেলি। আশিক তোকে পাওয়ার জন্য পাগল হয়েছে। তাই সেই পাগলামোরকে কাজে লাগিয়ে তোকে আমি বারিশের লাইফ থেকে বের করে দিই। আমি এবার রাগে বলি, সে তোমাদের বারিশ না, আমার ইউসুফ। সে তোমাদের কাউকে ছাড়বে না। জেনি আর ফুপি ঘর ফাটানো হাসি দিয়ে বলল, তাই নাকি? তা কে বলবে? আমি বলবো। ও মা, আন্টি, আমার তো ভয় করছে, খুব ভয়। বারিশ যদি আমাকে মেরে দেয়? বলেই আবার হাসতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, ভাষা নেই, হারিয়ে ফেলেছি। তখনই দাদু এসে বলল, জেনি, বাবাকে থামা, নয়তো সব খেলা শেষ করে দিবে। তখনই জেনি দৌড়ে যেতে নেয়। আমি পথ আটকাই। তখনই ফুপি এসে চুল টেনে হিঁচড়ে খাটে ফেলে দেয়। আমি খাটের কিনারায় গিয়ে বাড়ি খাই আর জেনি দৌড়ে গিয়ে দাদুকে ধরে বলে, উফ, বুড়ো হয়েছিস কিন্তু পা দুটোর শক্তি কমেনি।
বলে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় আর বলতে লাগে, নে, এবার সারা জীবনের জন্য শক্তি হারিয়ে যাবে। আমি রুম থেকে দাদুর চিৎকার শুনে দৌড়ে বের হয়ে আসি। দেখি দাদু নিচে পড়ে ছটফট করছে। দাদু বলে চিৎকার করে আমি কাছে যেতেই তার আগেই ফুপি আমাকে টেনে হিঁচড়ে তার কাছে নিয়ে আসেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, ফুপি ফুপি দাদুকে হসপিটালে নিতে হবে, প্লিজ ফুপি, উনি তো আপনার বাবা, ওনাকে বাঁচান। ফুপি হেঁচকি দিয়ে হাসতে হাসতে বললেন, উনি আমার সৎ বাবা, মারলেও আমার কিছু যায় আসে না। আমি অবাক হলাম। প্লিজ ফুপি দাদুকে বাঁচান, এতটা নিষ্ঠুর হয়েন না, মানবতা বলে তো কিছু আছে নাকি? এক শর্তে। আমি চোখ মুছে বললাম, কি? এখন সাইন কর।